আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হবে অপারেশনস ফর হার্নিয়া, অর্থাৎ সার্জারি ফর দ্য হার্নিয়া। আপনারা জানেন আমার এই প্রোগ্রামের শুরুতে, অর্থাৎ লকডাউনের শুরুতে প্রায় আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা হার্নিয়ার উপর বেশ কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করেছিলাম। কিন্তু যারা আমাদের কারিকুলাম এবং সিলেবাস, অর্থাৎ 2012-র সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে অবগত, তারা জানেন যে 5th ইয়ারের একটা লেকচার বা একটা টপিক হলো যে সার্জারি ফর দ্য হার্নিয়া। যদিও আমি ওই হার্নিয়া ডিসকাশনের শেষের দিকে কিছুটা সার্জারি সম্পর্কে আলোকপাত করেছিলাম, অত বেশি ডিটেলস হয়তো বলিনি, বেসিক কিছু বলেছিলাম। তারপরেও তাদের ক্লাস শেষ করার সুবিধার্থে এবং কারিকুলাম শেষ করার বা সিলেবাস শেষ করার সুবিধার্থে এবং তাদের রিকোয়েস্টে আমি আজকে সার্জারি ফর হার্নিয়া আবার আলোকপাত করব। হয়তো কিছু ডিসকাশন ওভারল্যাপ হবে যেগুলো আমি ওই দিন বলেছিলাম, হয়তো আজকেও রিলেভেন্ট বা রিলেটেড কিছু কথা হয়তো চলে আসবে। বাট ইভেন দেন টুডে আই উইল ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট অল টাইপস অফ হার্নিয়া সার্জারি এবং উইথ পিকচার্স। ভিডিও দেখালে তো অনেক সময় চলে যায়, সুতরাং আমি ছবি দেখে বোঝানোর চেষ্টা করব যে বেসিক অন্তত কোন অপারেশন আমরা কী করি হার্নিয়া সার্জারিতে। তা আমরা যদি শুরু করি, আমি শুরুতে যেহেতু আমি এটা ডিসকাস করেছিলাম আগে, আমি কিছু প্রশ্ন দিয়ে দিই আপনাদেরকে, দেখে এগুলো আমরা আমার ডিসকাশনের মাঝে মাঝে সলভ করবেন। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য কমনেস্ট কন্টেন্ট অফ হার্নিয়া। আমরা যে হার্নিয়ার কতগুলো পার্ট বলেছিলাম, যে হোয়াট ইজ দ্য কমনেস্ট কন্টেন্ট অফ হার্নিয়া, এটা আপনারা নিজেরা চিন্তা করেন বা আমাকে মেসেজে পাঠাতে পারেন যে হোয়াট ইজ দ্য আনসার। নাম্বার 2, হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক ফর দি ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার। অনেকগুলো টেকনিক আছে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান অর গোল্ড স্ট্যান্ডার্ড অর কমনলি প্র্যাকটিসড। নাম্বার 3, will you put a mesh in an adolescent inguinal hernia? Suppose a patient of 16, 17 or 18, will you put a mesh or not? You please write answer or message me. Will you put a mesh if the defect is less than 4 cm? Suppose epigastric hernia or incisional hernia or umbilical or paraumbilical hernia. If the defect is less than 4 cm, in that case, will you put a mesh or not? 5, will you use a mesh in emergency hernia surgery? Suppose you are doing an emergency surgery, will you put a mesh? And which is the best mesh to be used? And lastly, is the post-operative chronic pain is always due to mesh? So try to answer all those questions during my class. I'll show you the picture of different types of hernia. I shown this picture earlier as well. If you see, this is the indirect inguinal hernia. This is the direct inguinal hernia. Is a femoral hernia. You see the epigastric hernia. This one is the lumbar hernia. Umbilical hernia. This one is the paraumbilical hernia, and this one is incisional hernia in the upper abdomen, and is a very rare the lumbar hernia. So these are the few hernias we encounter in our day-to-day practice. Now, if you see we will be discussed in detail about the inguinal hernia surgery in details. But before that, যে কোনো একটা সার্জারি শেখার আগে আমাদেরকে গ্রস কিছু অ্যানাটমি জানতে হবে, বেসিক অ্যানাটমি। যে আমরা যদি বেসিক অ্যানাটমি না জানি তাহলে সার্জারিটা ভালো হবে না বা কমপ্লিকেটেড হবে বা সাকসেসফুল হবে না। সেজন্য ইঙ্গুইনাল হার্নিয়া সার্জারি করার আগে আইদার লেফট অর রাইট, যে ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। সো যেটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, গ্রিন কালার, এটা হচ্ছে যে inguinal canal. সেটা কি? It is a canal which lies 1.25 cm above the medial two-third of the inguinal ligament. এটা inguinal ligament, এর medial two-third প্যারালেলে ইঙ্গুইনাল ক্যানেল থাকে, এবং সেই ইঙ্গুইনাল যেহেতু ক্যানেল, এর দুটা মুখ থাকে, ওপেনিং থাকে। এটা হচ্ছে ডিপ রিং, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিং, অর্থাৎ ডিপ ইঙ্গুইনাল রিং, এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিং, এগুলো সব প্রশ্ন, আমি যে ডিসকাশনগুলো করছি এগুলো প্রত্যেকটা একটা প্রশ্ন। তাহলে ডিপ রিংটা কোথায় থাকে? এটা হচ্ছে ফাসিয়া ট্রান্সভার্সালিসের
ওপেনিং। ফেসার ট্রান্সভার্সালির যদি ওপেনিং সেটা হচ্ছে ডিপ রিং, আর এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসের ওপেনিং। এটা ট্রায়াঙ্গুলার, এটা ওভাল শেপ। প্রত্যেকটা জিজ্ঞেস করা হয়, যখন আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তখন অ্যানাটমি জিজ্ঞেস করবেন স্যারেরা। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের লেন্থ কত? 3.8 থেকে 4 সেন্টিমিটার ইন লেন্থ। মিডিয়াল 2/3 অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্টের 1.25 সেন্টিমিটার উপরে প্যারালেল থাকে। দুটো ওপেনিং থাকে, এটা ডিপ রিং, ডিপ ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিং ইজ দ্য ওপেনিং অফ দি ফাসা ট্রান্সভার্সালিস। আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং এটা হচ্ছে ওপেনিং অফ দি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। ডিপ রিংয়ের মিডিয়ালি একটা ভেসেল থাকে আমাদের এখানে, এটা হচ্ছে ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল, অ্যান্ড দিস ভেসেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? যে আমরা বলি যে অপারেশনের সময় প্রশ্ন করা হয় যে আপনি ডিরেক্ট ইনডাইরেক্ট কেমনে চিনবেন, প্রশ্ন করা হয়, অথবা এজ এ সার্জন আপনি কীভাবে বুঝবেন হোয়াট ইজ এ ল্যান্ডমার্ক। তাহলে যদি কোনো হার্নিয়াম ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের মিডিয়ালি থাকে, সেকটা মিডিয়ালি, এটা মিড লাইন, এটা হচ্ছে মিড লাইন, দেখেন এটা মিড লাইন। তাহলে ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের মিডিয়ালি যদি কোনো সেক থাকে সেটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া, আর যদি ল্যাটারালি থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া। আমি আবার বলছি, ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের মিডিয়ালি যদি সেক থাকে সেটা হলো ইন্টারনাল ডাইরেক্ট হার্নিয়া, আর যদি ল্যাটারালি থাকে সেটা হলো এক্সটার্নাল হার্নিয়া। আচ্ছা, এই ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল। এবং আরেকটা ইম্পর্টেন্স হলো, ল্যাপারোস্কোপিতে এটার অনেক ইম্পর্টেন্স আছে, বাট যখন ওপেন সার্জারি করবেন আপনি ম্যাশ বসানোর সময় অথবা বাইট নিয়ে আসার কেয়ারফুল, বিশেষ করে যদি ইনফেরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেইনটা প্রিক হয় বা ইনজুরি হয়, এখানে অনেক ব্লিডিং হতে পারে। তাহলে দ্যাটস অল অ্যাবাউট দ্য জাস্ট ল্যান্ডমার্ক অফ দি ইঙ্গুইনাল ক্যানেল। নেক্সট, ইঙ্গুইনাল ক্যানেল একটু বাউন্ডারিটা জানতে হবে আমাদের, আমরা এগুলো অ্যানাটমিতে সবাই পড়েছি। এটা দুটা ইঙ্গুইনাল ক্যানেল রাইটে থাকে, এটা লেফটে থাকে। যেটা আপনি দেখছেন ইয়েলো কালার, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। আমরা স্কিন কি থাকে এখানে, স্কিন, সাবকিউটেনাস ফ্যাট, সুপারফিশিয়াল ফাসা এবং এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এই লেয়ারগুলো হচ্ছে এন্টেরিয়র ওয়াল অফ দি ইঙ্গুইনাল ক্যানেল, এটা আপনারা সবাই জানেন। স্কিন, সাবকিউটেনাস ফ্যাট, সুপারফিশিয়াল ফাসা, the external oblique aponeurosis. এখানে একটা প্রশ্ন করা হয়, আপনি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস কেমনে চিনবেন? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস আমরা চিনব হলো যে অ্যালং দ্য ডিরেকশন অফ দি ফাইবার অফ দি এক্সটার্নাল অবলিক। আমরা বলি এটা পকেটে হাত, স্যারেরা অনেক স্যারেরা এটা শুনতে চান। আমরা একটা পকেটে হাত দিলে আমাদের আঙ্গুলের ডিরেকশনগুলো যেভাবে থাকে, তাহলে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসের ফাইবারগুলোর ডিরেকশন একই রকম থাকে, সুতরাং সেভাবে আমরা বুঝতে পারি যেটা এক্সটার্নাল অবলিক। আমরা যখনই এক্সটার্নাল অবলিক ওপেন করব তখন আমরা ক্যানেলে ওপেন করে যাব, কন্টেন্ট আমরা দেখতে পাবো। আমরা কন্টেন্টটা যদি সরাই দেন আমরা পোস্টেরিয়র ওয়ালটা দেখতে পাবো। পোস্টেরিয়র ওয়ালটা কি দিয়ে তৈরি? এটা ফাসা ট্রান্সভার্সালিস অলমোস্ট থ্রু আউট দ্য হোল লেংথ, মিডিয়ালি কিছুটা ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস থাকে। তাহলে এন্টেরিয়র আমরা যদি এক কথায় বলি এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, পোস্টেরিয়রলি হচ্ছে যে ফাসা ট্রান্সভার্সালিস অ্যান্ড ইন কনজয়েন্ট টেন্ডনের কিছু অংশ থাকে। আর সুপিরিয়রলি কি থাকে? এটা আর্চ ফাইবারস অফ দি কনজয়েন্ট টেন্ডন, যারা অপারেশন করেন বা দেখেছেন ভেরি ইজি। আর ইনফেরিয়রলি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, কিছুটা লেকুনাল লিগামেন্ট হয়তো এখানে থাকে। সো দিজ আর অল অ্যাবাউট দ্য বাউন্ডারি অফ দি ইঙ্গুইনাল ক্যানেল। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমি যদি ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি না জানি তাহলে অপারেশন উইল বি ভেরি ডিফিকাল্ট। নেক্সট, এই জিনিসটা একটু লাগবে যে কন্টেন্ট অফ দি ইঙ্গুইনাল ক্যানেল, এটা আমরা সবাই জানি যে দুটা নার্ভ থাকে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এই যে দুটা নার্ভ থাকে, আমরা দেখেন ইলিওইঙ্গুইনাল নার্ভ এবং জেনিটাল ব্রাঞ্চ অফ দি জেনিটোফিউমারাল নার্ভ। কারণ এই দুটা নার্ভ যদি এন্ট্রামমেন্ট হয়, লাইগেশন হয়, ইঞ্জুরি হয়, তাহলে অনেক সময় পোস্ট অপারেটিভ পেইন হতে পারে, অথবা ওই যে এলাকায় ওরা সাপ্লাই দেয় ওখানে অ্যানেস্থেশিয়া হতে পারে। আর কি থাকে? স্পারমেটিক কর্ড মেলে, ফিমেলে রাউন্ড লিগামেন্ট। আমি এই কথাগুলো এই জন্য বলছি, এগুলো সবাই জানেন। যে আমি আবার বলছি, যখন কিছু প্রশ্ন উত্তর দিতে পারবে না সার্জারি তখন অ্যানাটমি জিজ্ঞেস করবে। সুতরাং কি থাকে? দুটা নার্ভ থাকে, এটা পোস্টগ্রাজুয়েশনে জিজ্ঞেস করে। দুটা নার্ভ ইঙ্গুইনাল ক্যানেলে থাকে, একটা ইঙ্গুইনাল নার্ভ আর হচ্ছে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিউমারাল নার্ভ। স্পারমেটিক কর্ড ইন মেল, রাউন্ড লিগামেন্ট ইন ফিমেল। ছবিটা একটু খেয়াল করেন, যে আমি এই ছবিটা ভেরি ইম্পর্টেন্ট, দেখেন আপনার একদম ডিপার স্ট্রাকচার হচ্ছে ভাস্ট ডিফারেন্স। দেখেন আমি যদি বাইরে থেকে বলি এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, দিস আর দ্য কাভারিং অফ দি স্পারমেটিক কর্ড, এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, তারপরে নার্ভ আছে
ক্রিমাস্টারিক মাসল এবং ক্রিমাস্টারিক ফাসা, এর মধ্যে নার্ভ দুটা থাকে, দেখছেন আমি যে দুটা নার্ভ বলছিলাম, এবং তারপর হচ্ছে ইন্টারনাল স্পারমেটিক ফাসা, তারপর হচ্ছে ভেসেলগুলো, এবং একদম ডিপার স্ট্রাকচারে থাকে হলো ভাস ডিফারেন্স। তাহলে আপনি দেখেন আমার সেকটা যে আমি ডিসেক্ট করব, অনেক সার্জন দেখবেন যে এগুলা লেয়ারগুলা ইনসিশন বা ডিসেক্ট করার আগে সেক খুঁজতে থাকে, তাহলে তুমি সেক পাবেন না, কারণ সেকটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ডিপার স্ট্রাকচার ওর উইদিন স্ট্রাকচার অফ দি স্পারমেটিক কর্ড। তাহলে এই যে এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, তারপর ক্রিমাস্টারিক মাসল এন্ড ফাসা, সাথে নার্ভ, ইন্টারনাল স্পারমেটিক ফাসা, তারপর ভেসেল নার্ভ যেগুলো আছে এগুলো থাকে, লিমফেটিক্স থাকে, এবং ভাস ডিফারেন্স থাকে, এবং আমার সেকটা থাকে ঠিক এখানে। সুতরাং আমি যখন সেক ডিসেক্ট করব, আমি যদি এই লেয়ার বা লেয়ার ইনসিশন দিয়ে না যাই বা ডিসেক্ট করে না যাই, তাহলে আমরা সেক্ট খুঁজে পেতে অসুবিধা হবে। সুতরাং সেটা মনে রাখবেন, এই জন্য এই লেয়ারটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করতে হবে। নেক্সট হল আরেকটা অ্যানাটমি আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ অলসো এন ইম্পর্টেন্ট। এটা দেখতেছে আপনি, এটা অবশ্যই লেফট সাইডের ছবি দেখেন, এটা সিম্ফাইসিস পিউবিস, এটা সুপিরিয়র অ্যামাস অফ দি বোন। এখন এটা যদি লেফট সাইড হয় দেখেন, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস মাসলের ল্যাটারাল বর্ডার, ল্যাটারালি হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, ইনফেরিয়রলি হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে ইঙ্গুইনাল লিগামেন্ট হলো নিচে, ল্যাটারালি হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, আর মিডিয়ালি হচ্ছে এই আউটার বর্ডার অফ দি রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে বলা হচ্ছে হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গল, বিকজ দিস ইজ দ্য সাইট অফ দি ডিরেক্ট হার্নিয়া। এটা হচ্ছে ডিপ রিং, যখন কোনো সেক ডিপ রিং দিয়ে বের হয় সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট হার্নিয়া, আর যদি হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে সরাসরি আসে পোস্টেরিয়র এন্টেরিয়র, এটাকে বললাম আমরা ডিরেক্ট হার্নিয়া। সুতরাং এই যে ডিরেক্ট না ইনডাইরেক্ট, আমি আগেও বলেছিলাম যে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলের ল্যাটারালি যদি তাকে ডিপ রিং দিয়ে আসে তাহলে এটি ইনডাইরেক্ট হার্নিয়া, আর যদি মিডিয়ালি আসে থ্রু দ্য হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল এটা ডিরেক্ট হার্নিয়া। এটা ইনভেরিয়েবলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং সার্জন তো জানতেই হবে। এবং বয়স্ক মানুষের সাথে সাধারণত প্রোস্টেট বা সিওপিডি রোগী যারা বয়স্ক, তাদের সাধারণত ডিরেক্ট হার্নিয়াগুলো হয়ে থাকে। নেক্সট আরেকটা দেখেন, এটা আপনারা ছবিটা দেখেছেন, আমরা সব সার্জারি রিলেটেড অ্যানাটমিগুলো দেখাচ্ছি। এটা আপনারা দেখেছেন যে আমাদের এস দাসের ছবি বা যেগুলো ছিল বিডি 84 এগুলোর ছবিগুলো আছে, বা অন্যান্য বই তো আছে। দেখেন এটা স্ক্রোটাম, এটা হলো স্ক্রোটাম, এটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল। হ্যাঁ, তাহলে অ্যাবডোমিনাল ওয়ালটাই কন্টিনিউয়াস দি স্ক্রোটাল ওয়াল। আমি যখন স্ক্রোটাম সার্জারি অর্থাৎ হাইড্রোসিল সার্জারি বলেছিলাম, আপনাদেরকে লেয়ারগুলো বলেছিলাম যে স্কিন, এক্সটার্নাল ডার্টুস মাসল, এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, ক্রিমাস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারমেটিক ফাসা, প্যারাইটাল লেয়ার অফ দি টিউনিকা ভেজাইনালিস অ্যান্ড ভিসারাল লেয়ার অফ দি টিউনিকা ভেজাইনালিস। এটা হচ্ছে প্রসেসাস ভেজাইনালিস, যেটা অবলিটারেটেড হয়ে গেছে। তাহলে এই যে আমাদের এক্সটার্নাল ওবেক, ইন্টারনাল ওবেক, ট্রান্সভার্সাস, ফাসা ট্রান্সভার্স, এগুলার কন্টিনিউশন হলো স্ক্রোটাল লেয়ারগুলা। এটা কেন আমাদেরকে জানতে হবে? আমি আগেও যে ছবিটা দেখিয়েছিলাম যে আমি লেয়ার বাই লেয়ার যদি ঢুকে না যাই তাহলে আমি সেকটা খুঁজে পাবো না। তাহলে দেখেন এই যে কতগুলো লেয়ার, স্কিন, ডার্টুস মাসল, এখানে অবশ্য ডার্টুস মাসল নাই, এটা হচ্ছে যে এক্সটার্নাল স্পারমেটিক ফাসা, ক্রিমাস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারমেটিক ফাসা, প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার। দেন তাহলে আমার সেকটা থাকবে, আমার সেক হার্নিয়ার সেকটা তৈরি হয় প্যারাইটাল পেরিটোনিয়াম দিয়া, প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে প্যারাইটাল পেরিটোনিয়াম থাকতেছে এখানে, দেখেন এদিক দিয়ে যদি নামে, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ডিপার পার্ট আর ডিপার স্ট্রাকচার। সুতরাং আমি যখন হার্নিয়া ডিসাইড করবো যে এটা ডিপ রিং, এটা ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং, এগুলো কর্ড স্ট্রাকচার। তাহলে এই যে আমার প্যারাইটাল লেয়ার অফ দি যে পেরিটোনিয়াম, এটা হচ্ছে আমার সেক তৈরি করবে। যে সেকটা কত ডিপে থাকে, তো সুতরাং আমি যদি এগুলো ওয়ান বাই ওয়ান বা লেয়ার ডিসেক্ট করে না যাই তাহলে সেক কখনোই খুঁজে পাওয়া যাবে না, বা ডিফিকাল্ট হবে অথবা ফলস ইমপ্রেশন হবে। সুতরাং এই অ্যানাটমিটা আমাদেরকে একটু জানতে হবে। আমি এটা কথাটা আগেও বলেছিলাম, হোয়াট আর দ্য পার্টস অফ এ হার্নিয়াল সেক, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দি হার্নিয়া। তিনটা কম্পোনেন্ট আছে, সেক অফ দি হার্নিয়া, কাভারিং অফ দি সেক, কন্টেন্ট অফ দি সেক। আমরা আবার বলছি, এটা হলো সেক, আমি আবার ছবি দেখাবো সুন্দর থেকে, সেক, কাভারিং অফ দি সেক, যে আমি এতক্ষণ আগে বললাম, এবং কন্টেন্ট অফ দি সেক। তাহলে যদি বলা হয় হার্নিয়ার কম্পোনেন্ট কয়টা, তিনটা পার্ট আছে হার্নিয়ার। একই কথা আবার আমি দেখাচ্ছি, এটা হলো একটা সেক, কন্টেন্ট অফ দি সেক, কাভারিং অফ দি সেক। তাহলে কাভারিং অফ দি সেক,
স্যাক, কন্টেন্ট অফ দি স্যাক, তিনটা জিনিস থাকে, এটা কিছু মনে রাখতে হবে। আরেকটা জিনিস এখানে সবাই কনফিউজ করে যে যখন আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য পার্টস অফ হার্নিয়া, তখন বলেছে মাউথ, নেক, বডি, ফান্ডাস, এরকম বলা শুরু করে। এটা নয়, এটা একটা কলসির মতো, আপনি দেখেন কলসি, এগুলো নতুন বইগুলোতে নাই, এই প্রশ্ন এই জিনিসগুলো ডিসকাশন করা নেই। এটা দেখেন এটা কলসের মতো। সুতরাং কলসের যেমন একটা মুখ আছে, একটা গলা আছে, একটা বডি আছে, একটা ফান্ডাস আছে, আমাদের হার্নিয়ার সিকিউরিটিকে কতগুলো পার্ট আছে, মাউথ, নেক, বডি, ফান্ডাস। এই চারটা হলো পার্টস অফ স্যাক, নট দি পার্টস অফ হার্নিয়া। স্যাকটা হলো হার্নিয়ার একটা পার্ট, এটার সাথে কম্পেয়ার করেন, এটা হলো স্যাক, কাভারিং অফ দি স্যাক, কন্টেন্ট অফ দি স্যাক। তো সুতরাং হার্নিয়ার পার্ট তিনটা, কন্টেন্ট, স্যাক, কাভারিং অফ দি স্যাক, বাট স্যাকের পার্ট চারটা, মাউথ, নেক, বডি, ফান্ডাস, এই হলো স্যাকের পার্ট। নেক্সট একটা যদি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখায়, দেখবেন যে কোন হার্নিয়াটা সবচেয়ে বেশি, স্যার এই প্রশ্নটা করেন যে কোন হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া, আমি ইঙ্গুইনাল হার্নিয়া বলছি, যে ইঙ্গুইনাল হার্নিয়ার মধ্যে কোনটাই সবচেয়ে কমন, বুঝতে পারতেছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সবচেয়ে কমন, দেন ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কমন, দেন বাই মানে পেন্টালুন যেটা দুই দিকে আছে আর কি, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুই দিকে আছে, ইপসিল্যাটারাল মাইন্ড ইট। পেন্টালুন মানে হলো একই দিকে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুই দিকে আছে, একদিকে ডাইরেক্ট, লেফট সাইডে ডাইরেক্ট, রাইট সাইডে ইনডাইরেক্ট, তাহলে হবে না কিন্তু। অর্থাৎ যে হার্নিয়া একই সাইডে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটাই আছে সেটাকে বলা হচ্ছে যে পেন্টালুন হার্নিয়া, অথবা এটাকে ডুয়েল হার্নিয়া বলা, অথবা অনেক সময় রম্বার্ক হার্নিয়া বলে। তাহলে স্যার যদি জিজ্ঞেস করেন যে কোন হার্নিয়াটা সবচেয়ে কমন, তাহলে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কমন, দেন ডাইরেক্ট হার্নিয়া কমন, দেন পেন্টালুন কমন, দেন আদার হার্নিয়া। তাহলে পেন্টালুন হার্নিয়ার অনেকগুলো নাম আছে, কি বলছি, বাই ডুয়েল হার্নিয়া বলে, অর্থাৎ দুইটাই আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটাকে স্যাডেল হার্নিয়া বলে, এটাকে রম্বার্ক হার্নিয়া বলে। তাহলে অনেকগুলো নামে পেন্টালুন হার্নিয়াকে অভিহিত করা যায়। এটা আমি আগে বলেছিলাম যে হার্নিয়ার ক্লিনিক্যাল টাইপগুলা, আমরা আগেও বলেছিলাম যে হার্নিয়ার ক্লিনিক্যাল টাইপ কী আছে, জাস্ট একটা দুটো পয়েন্ট আবার বলছি। একটা হচ্ছে আগে ছিল রিডিউসিবল, ইরিডিউসিবল, অবস্ট্রাক্টেড, স্ট্রেঙ্গুলেটেড, ইনফ্লেম, এরকম 5টা টাইপ ছিল। বাট নতুন বইগুলা বা কিছু রিসার্চের পেপার যদি দেখেন, আপনি দেখবেন যে ডরমেন্ট হার্নিয়া একটা আছে। ডরমেন্ট মানে রুগীর কোনো মানে ক্লিনিক্যালি কিছু বোঝা যাচ্ছে না, বাট একটু সিমটমের কথা বলে, হয়তো ড্র্যাগিং পেন বা ডিসকমফোর্টের কথা রুগী বলবে ইঙ্গুইনাল রিজিয়নে, বাট ক্লিনিক্যালি কাফ ইম্পাস বা কাফ টেস্ট করলে কিছুই পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা অনেক সময় রুগীকে বলি আপনি একটু এক্সারসাইজ করে আসেন বা উঠা বসা করে আসেন, তখন হয়তো হার্নিয়াটা আবার একটু অবভিয়াস হতেও পারে। এবং সেক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা সাধারণত হার্নিয়া ক্লিনিক্যালি বুঝে ফেলি, দেখলে বুঝে ফেলি টেস্ট করলে, কিন্তু অনেক সময় আমাদেরকে ইনভেস্টিগেশনের হেল্প নিতে হয়, বিশেষ করে যখন ডরমেন্ট হার্নিয়া রোগীর সিমটোমেটিক হচ্ছে, পেইন হচ্ছে, ড্র্যাগিং, ডিসকমফোর্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় সিটি স্ক্যান অথবা এমআরআই এর হেল্প নেওয়া লাগতে পারে। তাহলে আমরা এগুলো আগেও ডিসকাস করেছিলাম। ডরমেন্ট হার্নিয়া, রিডিউসেবল যেটা ঢুকে যায়, ইরেডিউসেবল যেটা ঢুকে না, যেটা অবস্ট্রাক্টেড ঢুকতেছে না কিন্তু অবস্ট্রাকশনে ফিচার আছে, স্ট্রেঙ্গুলেটেড যেটা অবস্ট্রাকশন তো হয়েছে প্লাস ইসকেমিয়া হয়েছে, আর ইনফ্লেমড হলো মেসাকার। সুতরাং এই জিনিসগুলো আমাদের জানা উচিত। দিস ইজ কল্ড দ্য ক্লিনিক্যাল টাইপস অফ হার্নিয়া। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন অবস্ট্রাক্টেড হবে, ইরেডিউসেবল অথবা স্ট্রেঙ্গুলেট, ইনফ্লেম হবে, সেগুলো আমরা ওয়েট করতে পারবো না এবং সেটা খুব কুইকলি সার্জারি করে ফেলতে হবে। আরেকটা জিনিস অনেক সময় জিজ্ঞেস করে, যে এটা অনেক সময় আনসার করা যায় না, যে অ্যানাটমিক্যাল টাইপস অফ হার্নিয়া কীরকম আছে, এরকম একটা জিজ্ঞেস করে, অথবা হয়তো জিজ্ঞেস করে যে ইনডাইরেক্ট হার্নিয়া কী রকম আছে। তো সেটা ছবি যদি আমি দেখাই, এটা আমি একটু হয়তো আগে বলেছিলাম কিনা আমার মনে নাই, যে এটা হচ্ছে 3টা টাইপ আছে। এটা হচ্ছে ভিবোনোসিল, এটা হচ্ছে ফিউনিকুলার, এটা হচ্ছে কমপ্লিট। আমি একটু যদি ছবিটা দেখেন যে ভিবোনোসিল, ফিউনিকুলার, কমপ্লিট। এটা হলো ভিবোনোসিল, দেখেন ভিবোনোসিল, এটা হচ্ছে ডিপ রিং, এটা ডিপ ইঙ্গুইনাল রিং, এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এটা স্ক্রোটাম। তাহলে যখন কোনো একটা স্যাকে, যেটা স্যাক, তাহলে স্যাক যখন ডিপ রিং দিয়ে ক্রস করে ক্যানেলের ভিতরে থাকবে, when the sac is lies within the inguinal canal, সেটাকে আমরা বলছি ভিবোনোসিল। তাহলে এটা ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং, এটা হচ্ছে স্ক্রোটাম। যখন স্যাক ডিপ রিং ক্রস করে ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা বলবো ভিবোনোসিল। আচ্ছা, যখন স্যাক
ডিপ রিং ক্রস করলো, ইঙ্গুইনাল ক্যানেল ক্রস করে যখন সুপারফিশিয়াল রিং ক্রস করে আসবে, বাট স্ক্রোটামে ঢুকবে না, অর্থাৎ রুট অফ দি স্ক্রোটামে থাকবে, স্যাকটা এক্সটেন্ড করবে আপ টু দ্য রুট অফ দি স্ক্রোটাম, সেটাকে আমরা বলবো ফিউনিকুলার। অর্থাৎ ডিপ রিং সুপারফিশিয়াল রিং অর্থাৎ ক্যানেল ক্রস করে রুট অফ দি স্ক্রোটাম পর্যন্ত আসছে, সেটা আমরা বলবো ফিউনিকুলার। আর কমপ্লিট তো বুঝতে পারছেন, এটা অলমোস্ট বটম অফ দি স্ক্রোটামে চলে আসবে। তাহলে অ্যানাটমিক্যাল হার্নিয়া টাইপ 3 ধরনের। এটা হচ্ছে যে বিবুনোসিল, হোয়েন ইট লাইস সেক লাইস উইদিন দ্য ক্যানেল, funicular when it crosses the superficial ring and at the root of the scrotum and at the bottom of the scrotum এ যখন চলে আসবে তখন আমরা এটাকে বলবো কমপ্লিট। এটা হচ্ছে 3টা টাইপ। সুতরাং আপনি যখন সেকটা আইডেন্টিফাই করবেন কেয়ারফুলি করতে হবে। যখন কনজেনিটাল হার্নিয়া হবে, খেয়াল করবেন, এগুলো অনেকগুলো টিপস আছে। যখন কনজেনিটাল হার্নিয়া হবে আপনি সেকটা ডিপ রিংয়ের কাছাকাছি ডিসেক্ট করার চেষ্টা করবেন, কিন্তু অন্যান্য হার্নিয়া করতে আপনি ফান্ডাস থেকে যদি সেপারেট করে যান, দ্য থিংস ইজ ভেরি ইজি। নেক্সট এটা একটি ছবি দেখাই, যে এটা হচ্ছে যে একটা ল্যাপারোস্কোপিক ভিউ। ল্যাপারোস্কোপিক ভিউ দেখেন, দুটো অ্যাপারচার দেখা যাচ্ছে, এদিকে একটা ওপেনিং, এদিকে একটা ওপেনিং। ডিফেক্ট, দিস এটা ডিজিজ কিনা? অ্যাকচুয়ালি হার্নিয়া ইজ নট এ ডিজিজ বাট এ ডিফেক্ট। আর যদি ডিজিজ বলেন এটাকে কোলাজেন ডিজিজ বলে। সুতরাং এখানে একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং বা উইকনেস বা ডিফেক্ট দেখতে পাচ্ছেন। তাহলে হোয়াট ইজ দিস? আমি একটু কোয়ারি দিছি, এটা আমি আনসার অলরেডি বলেছি। এটাই সেই প্যান্টালুন হার্নিয়া অথবা ডুয়েল হার্নিয়া অথবা রম্বার্ক হার্নিয়া দেখেন, অথবা স্যাডেল হার্নিয়া। এটা একটা হার্নিয়া ওপেনিং, এটা একটা ওপেনিং, এটা ডিরেক্ট ওপেনিং, এটা ইনডাইরেক্ট ওপেনিং, এটা লেফট সাইড, এটা ল্যাপারোস্কোপিক ভিউ। সুতরাং এটাই হচ্ছে স্যাডেল হার্নিয়া। ঠিক একইভাবে এটা রাইট সাইডের একই রোগ, এটা ডিরেক্ট হার্নিয়া, এটা ইনডাইরেক্ট হার্নিয়া। এটা হচ্ছে ইনফেরিয়র ভেগাস্টিক ভেসেল। ইনফেরিয়র আমি আরও দেখাবো সুন্দর করে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট, যেহেতু ইনফেরিয়র ভেগাস্টিক ভেসেলের ল্যাটারালি, এটা রাইট সাইডে, আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেগাস্টিক ভেসেলের মিডিয়ালি ডিফেক্ট। ইট ইজ দ্য ইন্ট্রা অ্যাবডোমিনাল ভিউ, মাইন্ড ইট, ল্যাপারোস্কোপিক ভিউ অফ দি প্যান্টালুন হার্নিয়া। হাউ ইট লুকস লাইক, আপনি যদি সামনে থেকে দেখেন, এটা ইনফেরিয়র ভেগাস্টিক ভেসেল, এটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া, এটা ডিরেক্ট হার্নিয়া। যখন ইনডাইরেক্ট হার্নিয়া ডিরেক্ট হার্নিয়া একই সাইডে একসাথে থাকবে তখন সেটাকে আমরা বলবো প্যান্টালুন হার্নিয়া। আর প্রি অপারেটিভ একটু আপনারা হয়তো একটু কাজে লাগবে। একটা হচ্ছে প্রপার ডায়াগনোসিসটা হতে হবে। হার্নিয়া আপনি হয়তো খুব কমন একটা কেস, আমরা ইজিলি ডায়াগনোস করতে পারি ক্লিনিক্যালি, বাট ডায়াগনোসিস শুড বি এক্স্যাক্টলি। কারণ অনেকগুলা মিসহ্যাপ আমরা দেখেছি যে ইভেন রুগী আমার কাছে এমনও আসছে, এটা ফিমোরাল হার্নিয়া অবস্ট্রাক্টেড, সার্জন মনে করেছেন যে সিস্ট এফএনএসি করেছেন, এরকম রুগীও আসছে। ইভেন এমনও হয়েছে যে অবস্ট্রাক্টেড ফিমোরাল হার্নিয়া। সুতরাং এই জন্য হার্নিয়ার ডায়াগনোসিস যে একটা রোগীর সিওপিডি সিমটম হচ্ছে, তাহলে অনেক সময় ব্লাডার ইনজুরি হতে পারে। তাছাড়া অনেক সময় দেখবেন যে ব্লাডার ইজ ইটসেলফ উইথ দ্য কন্টেন্ট অফ দ্য হার্নিয়াল স্যাক। তো সুতরাং আমরা যদি এখন কি শোনা যায় প্লিজ? লিসেনিং, ক্যান ইউ লিসেন মি নাও? এখন কি শোনা যায় একটু বলবেন। তাহলে ব্লাডারটা এমটি করে নিতে হবে, সুতরাং আমরা যেন অপারেশনে ডিফিকাল্টি ফেস না করি। তাছাড়া আরেকটা কারণে এমটি করতে হবে, কারণ আমরা তো স্পাইনাল অ্যানেস্থেসিয়া অপারেশন করব। কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়ার বা স্যাডেল ব্লকের একটা কমপ্লিকেশন হলো, একটা কমপ্লিকেশন হলো যে এটা রিটেনশন, পোস্ট অপারেটিভ রিটেনশন হয়, এটা আমি আগেও বলেছিলাম। তো সুতরাং আমরা অপারেশন, যে কোনো অপারেশনের আগে ব্লাডারটি ইভ্যাকুয়েট করে নেওয়াটাই ভালো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি পুরা স্যাক এবং এর কন্টেন্ট যদি পেটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এটা রোগীর অ্যাবডোমিনাল প্রেশার বাড়ে কিনা সেটা একটু খেয়াল করতে হবে। আর একটা জিনিস তো অ্যানেস্থেসিয়ার ক্লাসও আমি নিয়েছি এবং হার্নিয়ার সময় হয়তো বলেছি যে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে হার্নিয়া সার্জারি, যে আমরা সার্জারি রিলেটেড কথাগুলো বলছি আজকে, যে হার্নিয়া সার্জারি করলে
কি অ্যানেস্থেশিয়া আপনি দিবেন? আনসার হবে স্পাইনাল অ্যানেস্থেশিয়া, নট দ্য লোকাল অ্যানেস্থেশিয়া। অনেকে বলে ফেলে যে লোকাল, কেন লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে হার্নিয়া সার্জারি করা উচিত নয়? কারণ যে হার্নিয়া সার্জারির একটা প্রিন্সিপাল হলো যে টেনশন ফ্রি রিপেয়ার, টেনশন থাকতে পারবে না। সুতরাং আপনি যখন লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করবেন কিছু না কিছু মাসল কন্ট্রাক্ট করবেই। সুতরাং মাসল যখন কন্ট্রাক্ট করবে ডিউরিং সার্জারি, পেশেন্ট তো ব্যথা পাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি আপনার টেনশন কতটুকু আপনি দিবেন, কতটুকু টাইট করবেন, কতটুকু লুজ রাখবেন, এটা বোঝা যাবে না লোকাল অ্যানেস্থেশিয়াতে। তো সেই জন্য লোকাল অ্যানেস্থেশিয়া দিয়া হার্নিয়া সার্জারি অন্তত না করা ভালো। প্রপার অ্যানেস্থেশিয়া হতে হবে, ফুলি রিল্যাক্স থাকতে হবে, দেন ইউ ক্যান অ্যাসেস দ্য মাসল টেনশন স্ট্রেংথ, আদারওয়াইজ দ্য সার্জারি উইল নট বি এফেক্টিভ ওয়ান। তাহলে রিজিওনাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা করবো আইদার স্পাইনাল, যেটাকে আমরা স্যাডেল ব্লক বলি। এটা আমি অনেক ডিটেলস ডিসকাস করেছিলাম অ্যানেস্থেশিয়া ক্লাসে, এটা আপনারা ওখানে শুনে নেবেন। তারপরও যেটা মেইনলি জিজ্ঞেস করা হয় কি কমপ্লিকেশন হয়, পোস্ট অপারেটিভ হাইপোটেনশন হয়, এটার হেডেক হয়, এগুলো কীভাবে ম্যানেজ করবেন, প্রিলুড, এগুলো আমি অনেক ডিসকাস করেছি। এবং জেনারেল অ্যানেস্থেশিয়া আমরা অনেক সময় দিই, তবে একটু সত্য কথা হচ্ছে বাইরে আমি অনেক জায়গায় কাজ করেছি যে আমি কোথাও হার্নিয়া সার্জারি তো স্পাইনাল দিতে দেখি না, ওরা সবসময় জেনারেল অ্যানেস্থেশিয়া প্রেফার করে। বাট আমাদের দেশের প্রেক্ষিতে আমরা কখন জেনারেল অ্যানেস্থেশিয়া দেবো এটা জিজ্ঞেস করা হয় যখন আমি হার্নিয়ার সম্পর্কে ডাউটফুল, অবস্ট্রাক্টেড অর স্ট্রেঙ্গুলেটেড অর ইনফ্লেম, অথবা আমি যদি মনে করি যে এটা গ্যাংগ্রিন হয়তো হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিব, কারণ এটা ল্যাপারোটমি লাগতে পারে। সুতরাং আমি যখন মনে করব যে রোগীর ল্যাপারোটমি লাগতে পারে, তাহলে অবশ্যই আমরা তাকে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করব। এবং এটা মনে রাখবেন যে ডেঞ্জার ইজ ইন দ্য ডিলে, নট ইন দ্য সার্জারি। এটা আমি আগেও বলেছিলাম যে আপনার রোগী হয়তো একটু কম্প্রোমাইজ বা একটু ফিট নাই, আপনি ডিলে করবেন, এটা আরও ডেঞ্জারাস। সুতরাং যখন অবস্ট্রাক্টেড অর স্ট্রেঙ্গুলেটেড হবে, যে ডেঞ্জার ইজ ইন দ্য ডিলে, নট ইন দ্য সার্জারি, এটা মনে রাখবেন। তাহলে এখন হার্নিয়া সার্জারির অপশন কি কি আছে? আই এম টকিং অ্যাবাউট দ্য ইনগুইনাল হার্নিয়া, মাইন্ড ইট। ইনগুইনাল হার্নিয়া সার্জারির অপশন কি কি আছে আমার কাছে? এটা গ্রাজুয়েট লেভেলে হয়তো তিনটা কথা বলে ফেললে আমরা হয়তো মেনে নিব, যে হার্নিওটমি, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি। হার্নিওটমি, হার্নিওরেফি, হার্নিওপ্লাস্টি। যদি গ্রাজুয়েট লেভেলে তিনটা কথা বলে ফেলে আমরা একদম মার্কস ফুলি দিয়ে দেবো, না সমস্যা নাই। কিন্তু একটু পোস্ট গ্রাজুয়েট লেভেলে বলতে গেলে আমাদেরকে একটু হয়তো আরও বেশি বলতে হবে, যে গ্রাজুয়েটে হয়তো টমি, রেফি, প্লাস্টিক কী জিনিস এটা একটু জিজ্ঞেস করবো আমরা, এটা হয়তো আমি এরপরে ডিসকাস করব। কিন্তু পোস্ট গ্রাজুয়েট লেভেলে বা আরও কেউ যদি ভালো করে বলতে চান তাহলে আপনি কি বলবেন? এটা আছে ওপেন টিস্যু রিপেয়ার আছে আমাদের। ওপেন টিস্যুর মধ্যে আবার এন্টেরিয়র টিস্যু রিপেয়ার, পোস্টেরিয়র টিস্যু রিপেয়ার আছে, ওপেন হাইব্রিড মেথড আছে, ল্যাপারোস্কোপি মেথড আছে, অনেকগুলো মেথড আছে। তাহলে ওপেন টিস্যু রিপেয়ার মধ্যে মিনিমাম 7-8টা আছে। আমি যদি একটা দুটো আমরা হয়তো ছবি দেখাবো। আমরা একটা বলা হচ্ছে লাইগেশন বা হার্নিওটমি, এটা তো আমাদের আছে। এটা হচ্ছে বেসিনি রিপেয়ার, এগুলো অনেক আগের জমানায় করা হতো, এখন অনেকে সার্জন করেন। নাম্বার 2 হচ্ছে ডার্নিং, আরটা হচ্ছে শোল্ডিস, আরটা হচ্ছে ডেজার্ট। আমি এগুলো একটা একটা ছবি দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে সব আপনাদের কাছে। তাহলে ওই যে আমি বলেছিলাম হার্নিওটমি, হার্নিওটমি মানে স্যাকটা কেটে ফেলে দেওয়া, আমি এটা দেখাবো ছবিতে। রেফি মানে হচ্ছে রিপেয়ার করা, যে পোস্টেরিয়র ওয়ালটাকে আমাদেরকে রেফি করতে হবে, রিপেয়ার করতে হবে। কারণ ডিরেক্ট হার্নিয়াগুলো সব পোস্টেরিয়র ওয়াল দিয়ে হয় বা রিকারেন্সগুলো হয়। তো সুতরাং আমি যদি পোস্টেরিয়র ওয়ালটাকে রিপেয়ার করি তাহলে সেটাকে বলা হবে রেফি। তো রেফি কি কি মেথডে করা হয়? একটা হচ্ছে বেসিনি আছে, ডার্নিং আছে, শোল্ডিস আছে, ডেজার্ডা আছে, ম্যাকেভি, হলস্টেট, আর অনেকগুলো আছে, মার্কি আছে, এগুলো আমরা বলবো না। তো আমরা মেইনলি মনে রাখবো বেসিনি, ডার্নিং, শোল্ডিস অ্যান্ড ডেজার্ডা, 4টা মনে রাখবো। দিস আর দ্য মানে ওপেন টিস্যু রিপেয়ার, দ্যাট ইজ হার্নিওরেফি। এখন ওপেন টিস্যু রিপেয়ার মধ্যে আবার ওই যে প্লাস্টিক যেটা বলেছিলাম আমরা, ম্যাশ যখন দিব অথবা ফাঁসা লাটা যখন দিব, অর্থাৎ পোস্টেরিয়র ওয়ালটাকে আমি যে স্ট্রেংথেনিং করব, এটা আমি রিপেয়ার করে করতে পারি, আর্টিফিশিয়াল একটা জিনিস দিয়ে করতে পারি। তো যদি ন্যাচারাল টিস্যু যেগুলো আছে ওগুলো দিয়ে স্টিচ দিয়ে আমি করি সেটা হল রেফি। আর যদি আমি আর্টিফিশিয়াল কোনো ম্যাশ দিই অথবা ন্যাচারাল কোনো প্রোডাক্ট এক্সট্রা অন্য জায়গা থেকে এনে দিই, সেটাকে আমরা বলবো প্লাস্টিক। তো সুতরাং প্লাস্টিক করতে গেলে আমরা এন্টেরিয়র ম্যাশ হার্নিও প্লাস্টিক করতে পারি, সেটা আমি ছবি দেখাবো একটু। আর আমরা পোস্টেরিয়র রিপেয়ার করতে পারি। এন্টেরিয়র মধ্যে যেটা হয়তো এখন একটা আনসার আমরা পেয়ে যাবেন, আমি বলছিলাম হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ দি ইনগুইনাল হার্নিয়া সার্জারি? ইট ইজ দ্য টেনশন ফ্রি লিখটেনস্টেইন ম্যাশ হার্নিওপ্লাস্টি। অর্থাৎ আমরা সচরাচর যে ম্যাশটা বসাই লিখটেনস্টেইন হার্নিয়া রিপেয়ার, এটা আবার মডিফিকেশন আছে, মডিফাইড লিখটেনস্টেইন হার্নিয়া রিপেয়ারও আছে। সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিখটেনস্টেইন
ম্যাশ হার্নিওপ্লাস্টি মাস্ট বি টেনশন ফ্রি, সেটা হচ্ছে একটা এন্টেরিয়র রিপেয়ার, এবং এটাই ম্যাক্সিমাম সার্জনরা এখনও করে থাকেন। ইট ইজ দ্য মোস্ট পপুলার মেথড। আমিও পার্সোনালি এখনও এটাই করি ওপেন ক্ষেত্রে। আর ওপেন পোস্টেরিয়রের মধ্যে একটা হচ্ছে অন স্টেপ, একটা হচ্ছে স্টোপা। আমি একটু ছবি দেখালে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ম্যাশ রিপেয়ারের মধ্যে বা হার্নিওপ্লাস্টির মধ্যে এন্টেরিয়র অ্যাপ্রোচ আছে, পোস্টেরিয়র অ্যাপ্রোচ আছে। এটা পোস্ট গ্রাজুয়েট যারা তাদের জানতে হবে। এন্টেরিয়র অ্যাপ্রোচের মধ্যে দুটো আমরা বললাম, একটা হচ্ছে লিখটেনস্টেইন ম্যাশ হার্নিওপ্লাস্টি, আর একটা হচ্ছে মডিফাইড আছে, মডিফাইড লিখটেনস্টেইন আছে। আর পোস্টেরিয়র রিপেয়ারের মধ্যে আছে যে অন স্টেপ, আরটা হচ্ছে যে আমরা স্টোপা মেথড, দুটা। আর হাইব্রিড মেথড আছে কিছু, এটা আমরা ডিসকাস করছি না। আর ল্যাব হার্নিয়া মধ্যে আমরা এগুলো সবাই জানি, একটা একটা ছবি দেখাবো ডিটেলস। টিইপি, টিএপিপি, আর টিএপিপি, ইটিইপি, আইপম, আইপম প্লাস। কোনটা কি আমি একটা একটা বলবো, এখন আমরা বললে মনে থাকবে না। এখন যদি আমরা ছবিগুলো দেখাই তাহলে দেখবেন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইনসিশনটা আমরা কি দিব, আমরা অ্যানাস্থেশিয়ার কথা বললাম যে আমরা একটা হার্নিয়া সার্জারিতে কি ইনসিশন দিব, আমরা এটাকে বলি গ্রয়েন ইনসিশন। ইয়েস, গ্রয়েন, দরজা ক্লোজ করে দাও। যে গ্রয়েন ইনসিশন, এটা হচ্ছে গ্রয়েন ইনসিশন আর ইনগুইনাল ইনসিশন। সেটা এখন কোনো সার্জন হরিজন্টালি দেয় বা ট্রান্সভার্স দেয় অ্যালং দ্য স্কিন ক্রিজ ফর এ বেটার কসমেসিস, আবার কোনো সার্জন এটা অবলিকলি দেয়। হোয়াট এভার দ্য ইনসিশন ইস, এটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মিডিয়াল 2/3। আমরা যে ইনগুইনাল ক্যানেলের কথা বলেছিলাম যে মিডিয়াল 2/3 অফ দি ইনগুইনাল যে ক্যানেল আছে তার 1.25 সেন্টিমিটার উপরে হচ্ছে আমার ইনগুইনাল ক্যানেল। তো সুতরাং মিডিয়াল 2/3 অফ দি ইনগুইনাল ক্যানেলের 1.25 সেন্টিমিটার উপরে একটা প্যারালেল ইনসিশন যদি আমি দেই, সেটা হচ্ছে গ্রয়েন ইনসিশন। এটা গ্রয়েন ইনসিশন, সেটা এরকমও দেওয়া যেতে পারে, এরকমও ইনসিশন আমি যেভাবেই দিই না কেন ভিতরের কাজ সবসময় সমান, একই রকম। তাহলে এটা দেওয়ার পর আমি ফ্যাট পাবো, সুপারফিশিয়াল ফাসা পাবো, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস পাবো, তারপর আমি ক্যানেল ওপেন করে ফেলবো। তাহলে এটা হচ্ছে ওপেন ইনগুইনাল হার্নিয়া সার্জারির ইনসিশনস। কিন্তু এখন তো ল্যাপারোস্কোপিক জমানা, মিনিমাল অ্যাক্সেস সার্জারির জমানা। এটা হচ্ছে একটা পোর্ট পজিশন। আমি যখন ল্যাপারোস্কোপিক সার্জারি বলেছিলাম যে পোর্ট পজিশন কখনোই ফিক্সড হবে না, এটা ভেরি করবে। যে বিশেষ করে হার্নিয়া সার্জারির পোর্টগুলো একটু পার্সোনালাইজড, এই যে এভরি ইন্ডিভিজুয়াল সার্জনের একটু সুবিধা অসুবিধা অনুযায়ী তাদের এটা করে নেয়। বাট মোস্ট অফ দি সার্জন প্রেফার দিস মিড লাইন পোর্ট। এটা হচ্ছে 10 মিলিমিটার পোর্ট, এটা সিমফাইসের মাঝখানে আরেকটা, এর নিচে আরেকটা, এটা হচ্ছে 5 মিলিমিটার পোর্টস। তাহলে অনেক সার্জন এটাই পছন্দ করে এবং একই পোর্ট দিয়ে দুদিকে করা যায়, লেফট সাইড এবং রাইট সাইড। বাট সব সার্জন এটা ফলো নাও করতে পারেন। অনেকে আবার এরকম করেন, দেখবেন যে এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট। আবার অনেকে এরকমও করেন যে অ্যাম্বিলিকাস একটা পোর্ট, এখানে একটা পোর্ট, আবার এখানে একটা পোর্ট ফর লেফট সাইডের হার্নিয়া, আবার রাইট সাইডের হার্নিয়ার জন্য এখানে একটা পোর্ট, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা পোর্ট পজিশন কখনো ফিক্সড নয়, তবে এটা নির্ভর করবে, আমরা বলেছিলাম যে চয়েস অফ দি সার্জন এবং বেসবল ডায়মন্ড কনসেপ্টের কথা আমরা বলেছিলাম। তবে একটু মনে রাখতে হবে যে ল্যাপারোস্কোপিতেও হার্নিয়া এখন করা হচ্ছে, বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেল, এটা মনে রাখতে হবে। আর আমি এই সম্পর্কে আরও ডিটেলস দেখাচ্ছি পরে। এখন গ্র্যাজুয়েটে আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ হার্নিওটমি। ভেরি সিম্পল, আমি এই ছবিতে দেখাচ্ছি, দেখেন এটা হলো হার্নিয়াল স্যাক। এখন এখানে একটু প্রশ্ন করা হয় যে স্যাক আমি কিভাবে চিনব। আমি শুরুতে বলেছিলাম যে আমার স্পারমেটিক কর্ড বা ইনগুইনাল ক্যানেলের যে লেয়ারগুলো আছে ওগুলো আমি ডিসেক্ট না করে যদি স্যাক খুঁজতে যাই তাহলে আমি স্যাক কখনো খুঁজে পাবো না। সুতরাং স্যাক একদম ডিপার স্ট্রাকচার অফ দি স্পারমেটিক কর্ড, সেই জন্য আমাকে সবগুলো লেয়ার ডিসেক্ট করে করে যেতে হবে। তাহলে এটা আমি কীভাবে জানবো? এটা চকচক করবে এবং কিছুটা সাদা দেখা যাবে, যেহেতু এটা প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে স্যাকটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম দিয়ে তৈরি, এবং এটা আমরা ডিসেক্ট করার সময় কিভাবে চিনবো জিজ্ঞেস করলে তখন আমরা বলছি এটা সাদা, হোয়াইট অ্যান্ড গ্লিসেনিং, চকচক করবে। নেকটা কিভাবে চিনব, এটা আমি হয়তো আগেও বলেছিলাম। নেক কিভাবে চিনব হচ্ছে যে এটা এখানে এক্সট্রা পেরিটোনিয়াল প্যাড অফ ফ্যাট থাকবে এট দ্য নেক। সুতরাং আমি স্যাক ডিসেট করে করে যখন আমি প্যাড অফ ফ্যাট এখানে পাবো, সেটাই হলো আমার নেক। সেটার ইম্পর্টেন্স কি, আমরা নেকে সাধারণত
লাইগেশনটা দিই, সেটা ট্রান্সফিক্সেশন হতে পারে অথবা নর্মাল স্টিচ হতে পারে। এখন ট্রান্সফিক্সেশন যদি আমরা করি, খেয়াল করতে হবে যে এখানে কোনো কন্টেন্ট স্টিচের মধ্যে আসতেছে কিনা। সেই জন্য আমি পার্সোনালি স্যাকটাকে একটু ওপেন করে নিই, ওপেন করে দেখে এখানে লাইগেশনটা করি, সুতরাং যে সেফ। আবার বইয়ে লেখা আছে দেখবেন এটাকে টুইস্টিং করতে বলছে, যে সেকটাকে আপনি যদি টুইস্টিং করে ফেলেন, টুইস্টিং করলে কন্টেন্টটা ভিতরে ঢুকে যাবে এবং এখানে আপনি লাইগেট করলেন। তবে যেটা আমি দেখেছি এক্সপেরিয়েন্স থেকে একটু অসুবিধা আছে। অসুবিধা হলো অনেক সময় দেখবেন যে এখানে ভিতরের কন্টেন্ট এখানে অ্যাডেশন থাকে সেকের ভিতরে, বিশেষ করে পেরিটোনিয়ামগুলা বা ওমেন্টামগুলো দেখবেন যে এখানে না আসলেও সেকের নেকের কাছাকাছি কিছুতে অ্যাডেশন থাকে, অথবা কোনো বিশেষ করে সিগময়েড অথবা ওইদিকে আইলিয়াম অথবা এখানে লাগানো থাকে। সুতরাং আমি যদি সেকটা ওপেন করে আমি যেখানে লাইগেট করব সেখানে যদি দেখে লাইগেট করি অথবা কিছু অ্যাডেশন থাকলে সেটা যদি রিলিজ করে করি তাহলে একদম সেফ। তাহলে জুনিয়র লেভেলের জন্য বলছি হার্নিওটমি মানে হলো যে লাইগেশন অফ দি স্যাক অ্যাট দ্য নেক অ্যান্ড এক্সিশন অফ দি রিডান্ডেন্ট পার্ট, এটাই হচ্ছে হার্নিওটমি। আমরা সাধারণত 18 বছরের নিচে পর্যন্ত হার্নিওটমি করব। 18 বছরের নিচে পর্যন্ত আমরা সাধারণত হার্নিওটমি করব, যদি এখানে কিছুটা কন্ট্রোভার্সি আছে। সো আপনারা হার্নিওটমিটা বুঝলেন, বিশেষ করে গ্র্যাজুয়েটদের এটা জানতে হবে। আমি আবার বলছি, লাইগেশন অফ দি স্যাক অ্যাট দ্য নেক after reducing the content is called herniatomy and excision of the redundant part. তবে অনেক সময় বইতে লেখা দেখবেন যে এটা এক্সারসাইজ করতে নাও বলছে, অনেক সময় বলছে যে এটা ডিসেকশন করার দরকার না, এক্সারসাইজ করার দরকার না, এখানে ইনজুরি হয়। তবে এটার একটা অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে পেশেন্ট কমফোর্ট। এটা যদি আমরা রেখে দিই, রুগীরা বলে স্যার ফুলার হয়ে গেলে এটা ডিসকমফোর্ট, আর হচ্ছে এখানে হাইড্রোসিল হতে পারে। তো সুতরাং এটা আমি ফেলে দিই। নাম্বার 2 যেটা বলছিলাম যে হার্নিওরেফি, আমি অনেকগুলো মেথডের কথা বলেছিলাম যে এটা হলো হার্নিওরেফি, অর্থাৎ আমি কোনো আর্টিফিশিয়াল মেশ বা প্রস্থেসিস কিছু ইউজ করি নাই, আমি যে ন্যাচারাল টিস্যু যেগুলো আছে সেগুলো দিয়ে আমি পোস্টুরালটাকে স্ট্রেংথেন করে দিলাম। রিপেয়ার, এটাই হলো হার্নিওরেফি। আর প্লাস্টিক কখন বলছি, এটা আমি গ্র্যাজুয়েট লেভেলের জন্য বলছি, যখন আমরা একটা আর্টিফিশিয়াল অথবা ন্যাচারাল কোনো প্রোডাক্ট দিয়ে পোস্টুরালটাকে স্ট্রেংথেন করবো, যেখানে আমরা এখানে মেশ দেখাচ্ছি, এই যে মেশ, সুতরাং সেটাকে আমরা বলবো হার্নিওপ্লাস্টিক। এখন একটা স্ট্যাটিস্টিক যদি দেখায়, দেখেন যে কোন, স্যার হয়তো জিজ্ঞেস করবে কোন অপারেশনটা বেশি করা হয় বা কোন মেথডটা বেশি করা হয়। দেখেন এই যে কালার দিয়ে দিচ্ছি, এটা হলো মেশ হার্নিওপ্লাস্টি, এটা হচ্ছে আপনার ডার্নিং। হ্যাঁ, এই যে ডার্নিং। তাহলে এখনো পর্যন্ত দেখেন এটা হলো ডার্নিং, এই যে এই কালারটা, এটা হলো ডার্নিং। সো স্টিল ডার্নিংটা বেশি, আর ম্যাশ আস্তে আস্তে বাড়তেছে। এটা কখন, 2013 সাল পর্যন্ত। তাহলে দেখেন 13 সাল পর্যন্ত, আমি এটা এই জন্য দেখাচ্ছি যেহেতু এখন কমে গেছে, 13 সাল পর্যন্ত মানুষ ডার্নিং করতো। ডার্নিং কি আমি দেখাচ্ছি পরে, ডার্নিং করতো, বাট এই যে দেন ট্রেডিশনটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে ম্যাশ হার্নিওপ্লাস্টি। তাহলে এখন আমরা একটা আনসার পেয়ে যাচ্ছেন যে ম্যাশ হার্নিওপ্লাস্টি, যেটা আমি লিখটেনস্টাইন বলছিলাম, দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এখন রেফিটা কি দেখেন, আমরা যদি একটা কাপড় ছিঁড়ে যাই, আমি এগুলো গ্র্যাজুয়েট লেভেলের জন্য বলছি যেন মনে থাকে, রেফি, হার্নিওরেফি, আমরা যদি একটা কাপড় ছিঁড়ে যাই, আমরা শাল করে দিই, তো শাল কর কী করে, এটা এরকম করে রিপেয়ার করে দেয় আমাকে। ইট ইজ নাথিং বাট দি রেফি। কীভাবে করে তারা, স্টিচ দিয়ে এরকম সুতা দিয়ে যে ডিফেক্টটা ছিল সেটা এদিক থেকে এদিকে সেলাই দিয়ে দেয়। তাহলে আমরা যে বেসিনি বললাম, ডার্নিং বললাম, সেগুলো এরকম এক ধরনের রিপেয়ার, টিস্যু রিপেয়ার। সুতরাং এটাই হচ্ছে রিপেয়ারে টিস্যু ডিফেক্টটাকে রিপেয়ার করা হয় উইথ দ্য সুচার মেটেরিয়াল। এটা হলো আমাদের ডার্নিং, যেটা দেখেন এখানে হচ্ছে এটা ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। এটা কি, এটাও জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে জয়েন্ট ফাইবার অফ দি ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে উপরে হলো কনজয়েন্ট টেন্ডন আর নিচে হলো ইঙ্গুইনাল লিগামেন্ট। এটা প্রোলিন নাম্বার 1 দিয়ে দেখেন, এই যে উপর থেকে নিচে এটা একটা আমরা স্ট্রাকচার করে দিয়েছি। তাহলে দেখেন ভেরি বিউটিফুল লুকিং। হ্যাঁ, দিস ইজ কল্ড দ্য ডার্নিং অর ওয়ান কাইন্ড অফ হার্নিওরেপি। তাহলে ডার্নিং আর বেসিনের মধ্যে বেসিক ডিফারেন্স, বেসিনের ছবি আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন এখানে একটা গ্যাপ আছে, যেটা হলো কনজয়েন্ট টেন্ডন, এখানে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। দুটার মাঝখানে যে পোস্টেরিয়র ওয়ালটা আছে, এটাকে আমি এই কনজয়েন্ট টেন্ডন আর ইঙ্গুইনাল লিগামেন্টকে আমরা অ্যাপোজ করি নাই, অর্থাৎ আমি স্টিচগুলা, এই যে সুতাগুলা পাস করেছি, এখানে কোনো টেনশন দিই না, এগুলো লুজ আছে, জাস্ট দিস লুজ প্রোলিন ইজ ওভারলাইং দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। সুতরাং আমি যখন ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে উপরে কনজয়েন্ট টেন্ডনের একটা সুচার পাস করে দেবো ইন এ ডিফারেন্ট ম্যানার,
ডেফিনিট ম্যানার, তখন সেটাকে আমরা বলবো যে হার্নিওরেফি, দ্যাট ইজ এ ডার্নিং মেথড। বাট একই জিনিস যখন আমি এটাকে অ্যাপোজ করে দেবো, দেখেন আমি এটাকে অ্যাপোজ করে দিলাম, আমি এখানেই দেখাই, এখানে একটু দেখাই, এটা হচ্ছে যে ইঙ্গুইনাল লিগামেন্ট, দেখেন এটা ইঙ্গুইনাল লিগামেন্ট, সাদাটা একটু লালচে, আর সাদা যেটা দেখেছি এটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডন, আর্টস ফাইবার অফ দি কনজয়েন্ট টেন্ডন, এটা হলো পোস্টেরিয়র ওয়াল, কালো জিনিসটা হলো পোস্টেরিয়র ওয়াল। তাহলে আমি যদি এটা ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে কনজয়েন্ট টেন্ডন স্টিচ নিলাম, আমি আগে স্টিচটা লুজ রাখছিলাম রেফি ডার্নিংয়ের সময়, কিন্তু আমি বেশি নিতে করবো কি, দেখেন এই যে গ্যাপটা আমি ওদেরকে অ্যাপোজ করে দেবো, এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা কনজয়েন্ট টেন্ডন, আমি দুটাকে টাইনা টেনশন দিয়া আমি অ্যাপোজ করে দিলাম বা সেলাই দিয়ে দিলাম, এটা হচ্ছে বেসিনি। তাহলে বেসিক ডিফারেন্স হচ্ছে ডার্নিং আর বেসিনিতে, যে বেসিনিতে এটাকে অ্যাপোজিশন করে দেওয়া হয়, ডার্নিংয়ে অ্যাপোজিশন করা হয় না, লুজ রাখা হয়। আরটা হচ্ছে যে এটা দেখেন যে শোল্ডিস টেকনিক, আমি এই জিনিসগুলো বলছি, জিজ্ঞেস করা হয় পোস্ট গ্রাজুয়েশনে কোনটা কি, তখন বলতে পারে না। শোল্ডিস যদি এখানে 4 লেয়ার আছে, অনেকগুলো আছে, এটা শুধু এত কথা যদি আপনার মনেও না থাকে, আপনি বলবেন যে ডাবল ব্রেস্টিং অফ দি ফাসা ট্রান্সভার্সালিস। আমরা এই যে ফাসা ট্রান্সভার্সালিস কোথায় থাকে, আমি বলছিলাম ফাসা ট্রান্সভার্সালিসটা হলো পোস্টেরিয়র ওয়াল অফ দি ইঙ্গুইনাল ক্যানেল, এগুলো দেখেন প্রিপেরিটোনিয়াল ফ্যাট। তাহলে ফাসা ট্রান্সভার্সালিসটাকে এই যে ডিপ রিং থেকে শুরু করে পিউবিক টিউবারকল পর্যন্ত আমি যদি ওভারল্যাপ করে দিই, আমরা যেমন ডাবল ব্রেস্টিং মেও রিপেয়ার যেভাবে করি, আমরা যদি ফাসা ট্রান্সভার্সালিসটাকে ডাবল ব্রেস্টিং করে পোস্টেরিয়র ওয়ালটাকে স্ট্রেংথেনিং করে দিই, এই যে ডাবল ব্রেস্টিং, এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। সুতরাং আমি যখন ফাসা ট্রান্সভার্সালিসটাকে ডাবল লেয়ারে ব্রেস্টিং করে দিই ইন দ্য পোস্টেরিয়র ওয়াল, সেটাকে বলা হচ্ছে শোল্ডিস টেকনিক। আরেকটা যে টেকনিক আছে দেখেন ডেজার্ডা, এটা হয়তো আপনারা নাম শুনেছেন, ডেজার্ডা ভদ্রলোক একটু দেখাই, এই ভদ্রলোক হলো ডেজার্ডা, এটা উনি 2001 সালে সম্ভবত এই টেকনিকটা উনি ইন্ট্রোডিউস করেছেন, এবং এটা আমাদের টেক্সট বইতে এখন চলে আসছে, সেজন্য আমি এটা একটু ডিসকাস করছি, এবং আমাদের অনেক সার্জনরাও এখানে এটা প্রেফার করেন, কারণ এটা একটু ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, ইজি ফর দি পেশেন্ট, পেইন সাধারণত কম খুব, এবং ন্যাচারাল কিছু আর্টিফিশিয়াল কিছু দিতে হয় না। সেটা কি জাস্ট একটু দেখাই ডেজার্ডাটা। অ্যানাটমি, আমি বলেছিলাম যে অ্যানাটমি জানতে হবে। এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, মনে করেন এটা আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, এটা ছিল যে আমাদের আর্চ ফাইবার অফ দি কনজয়েন্ট টেন্ডন, অর্থাৎ ইন্টারনাল ওব্লিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এখানে থাকে। তাহলে আমরা যখন এক্সটার্নাল ওব্লিকটাকে ওপেন করি তখনই এই জিনিসগুলো আমরা পাই। এখন আমরা এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিসে করবো কি, খেয়াল করেন হোয়াট ইজ দ্য ডেজার্ডা প্রসিডিউর। আমরা এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস হচ্ছে আমার এন্টেরিয়র বাউন্ডারি অফ দি ইঙ্গুইনাল ক্যানেল, আমরা কি করব, এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস যে আপার ফ্ল্যাপটা আছে, একটা হচ্ছে লোয়ার ফ্ল্যাপ, একটা হচ্ছে আপার ফ্ল্যাপ। তাহলে আপার ফ্ল্যাপের আমরা একটা ইনসিশন দিব, ছোট্ট করে ইনসিশন দিয়ে, ধরেন আমার ইঙ্গুইনাল ক্যানেলের ল্যাংথ বরাবর আমরা একটা ইনসিশন দিলাম, বা ডিটাচ করবো না, এখানে হলো তার ইনসার্শন, এক্সটার্নাল ওব্লিকের ইনসার্শন এখানে, অ্যাটাচমেন্ট এখানে। সুতরাং এটা আমরা ডিটাচ করবো না, আমরা এদিকেও ডিটাচ করবো না, বাট একটা ইনসিশন দিব প্যারালেল টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, প্যারালেল টু দ্য মার্জিন, আমরা এমন একটা লেংথে দূরে ইনসিশন দিব যেন আমার পোস্টেরিয়র ওয়ালটাকে এটা কাভার করে। তাহলে আমি আলাদা একটা ফ্ল্যাপ তৈরি করলাম, অথবা স্ট্রিপ অফ এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস তৈরি করলাম, মনে করেন যে সাদা ফ্লিপটা। তাহলে আমার এটা কন্টিনিউয়াস ছিল, এটা এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস ছিল, আমি এখানে একটা ইনসিশন দিয়া আলাদা একটা স্ট্রিপ করে ফেললাম। তাহলে এই স্ট্রিপটা আমি করব কি, এর দুটো মার্জিন হয়ে গেল, এখন একটা লোয়ার মার্জিন একটা আপার মার্জিন, এই লোয়ার মার্জিনটা আমি করব কি ইঙ্গুইনাল লিগামেন্টের মধ্যে সেলাই দিব, আর আপার মার্জিনটা আমি কনজয়েন্ট টেন্ডনের সাথে সেলাই দিব। আমি আবার বলছি ডেজার্ডা টেকনিকটা কি, আমি এগুলো পোস্ট গ্রাজুয়েট লেভেলের জন্য বলছি, যে ডেজার্ডা টেকনিক হলো যে আমি এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস যে আপার ফ্ল্যাপটা আছে তার একটা স্ট্রাইপ আমি একটা ইনসিশন দিয়া সেপারেট করে নিলাম, কিন্তু ডিটাচ করব না, মাইন্ড ইট। করার পরে দুটা মার্জিন হয়ে গেল, এই লোয়ার মার্জিনটা আমি ইঙ্গুইনাল ক্যানেলের সাথে দিলাম, আর আপার মার্জিনটা আমি কনজয়েন্ট টেন্ডনের সাথে দিলাম। সুতরাং যে স্ট্রিপটা করলাম আমি, এটা পোস্টেরিয়র ওয়াল তৈরি করছে, আমার ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করেছে। তারপর আবার আমরা অ্যাজ ইউজুয়াল ক্লোজ করে চলে আসবো। তাতে সুবিধা কি দেখেন, এটা হলো সেলাই দেওয়ার পরে, এটা হচ্ছে এই যে আলাদা স্ট্রিপটা, এটা হচ্ছে হোয়াইট যেটা দেখতে পাচ্ছেন সেন্টার, এটা আলাদা স্ট্রিপ অফ এক্সটার্নাল ওব্লিক, এর দুটা মার্জিন, উপরে মার্জিন আমি লালটা কনজয়েন্ট টেন্ডনের সাথে সেলাই দিলাম, আর এটা আমি সাদাটা ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে সেলাই দিলাম। তাহলে এই যে সাদা স্ট্রিপ অফ এক্সটার্নাল ওব্লিক অ্যাপোনিউরোসিস আমি নিয়েছি, সেটা আমার ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করলো।
এবং স্ট্রেংথেনিং করলো, এবং তারপর আমি যে আমার আপার ফ্ল্যাপ অর্থাৎ এক্সটার্নাল অবলিক যে রিমেইনিং পোর্শন আছে এটা আমি আবার এটার সাথে সিলাই দিয়ে দেবো, ক্লোজ করে দেবো। তাহলে তাতে আমার সুবিধা কি, ওনার এক্সপ্লানেশনটা হচ্ছে এরকম, এই যে এটা একই কথা আবার দেখাচ্ছে, একই ছবি, এটা স্ট্রাইপটা, এটা ইঙ্গুইনাল লিগামেন্টের সাথে সিলাই, এটা উপরে হচ্ছে যে কনজয়েন্ট টেন্ডনের সাথে সিলাই দেওয়ার পরে এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে এটা দেখেন উনি যিনি এটা আবিষ্কার করেছেন উনি এটা করে দেখিয়েছেন নর্মালি এরকম থাকে, কিন্তু যখন আপনি ডেজার্ডা টেকনিকে করবেন, যখন এক্সটার্নাল অবলিক মাসেল কন্ট্রাক্ট করবে, যখন এক্সটার্নাল অবলিক মাসেল কন্ট্রাক্ট করবে তখন করবে কি, এই যে এন্টেরিয়রলি আপনার দেখেন ইঙ্গুইনাল ক্যানালের এন্টেরিয়র এক্সটার্নাল অবলিক, পোস্টেরিয়র আপনি এক্সটার্নাল অবলিক দিয়েছেন, সুতরাং এই মাসল যখন একই মাসল কন্ট্রাক্ট করবে সামনে এবং পিছনে, তাহলে এটা একটু কর্ড স্ট্রাকচারগুলোকে সার্টেন প্রেশারে রাখবে এবং এটা রিকারেন্সটা প্রিভেন্ট করবে। আমি আবার বলছি, আমি রিপেয়ার যদি আপনারা বুঝে থাকেন, আমি পোস্টেরিয়র ওয়ালও আমি এক্সটার্নাল অবলিক অ্যাপেনোরিসিস দিয়েছি ডেজার্টাতে, এন্টেরিয়র ওয়ালও আমি এক্সটার্নাল অবলিক দিয়ে ক্লোজ করলাম, সুতরাং posterior boundary and anterior boundary of the inguinal canal after Desarda surgery is formed by the external oblique aponeurosis. সুতরাং আমি স্ট্রেন করি বা এক্সারশন করি, যখন আমার এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস মাসল কন্ট্রাক্ট করবে তখন সে সামনেও আছে পিছনেও আছে, দুই দিক থেকে চাপ দিবে, কর্ড স্ট্রাকচারগুলোকে একটা কম্প্রেশনে রাখবে, দ্যাটস হাউ ইট প্রিভেন্টস দ্য রিকারেন্স। সুতরাং এটা এখন অনেক করা হচ্ছে। আর এটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে লিখটেনস্টেন মেশ হার্নিওপ্লাস্টি, আমি আবার একটু ছবিটা দেখাচ্ছি, এটা দেখেন ভেরি সিম্পল, এটা লেফট সাইড ইঙ্গুইনাল হার্নিয়া, এটা হলো আমরা মেশটা, এটা পোস্টেরিয়র ছিল, এখানে পোস্টেরিয়র, এটা কনজয়েন্ট টেন্ডন, এখানে কনজয়েন্ট টেন্ডন, কর্ড স্ট্রাকচার আমরা এলিভেট করলাম, তাহলে পোস্টেরিয়র ওয়াল অফ দি ইঙ্গুইনাল ক্যানাল ইজ রিইনফোর্সড বাই এ মেশ, এটা দেখেন ইঙ্গুইনাল ক্যানালে সিলাই দেওয়া, এখানে একটা কনজয়েন্ট টেন্ডনে দেওয়া এবং এখানে একটা আমরা ডিভাইড করে এটাকে উপরে পাস করে দিলাম। এটাই হলো লিখটেনস্টেন টেনশন ফ্রি মেশ হার্নিওপ্লাস্টি, হাউ ইট লুকস লাইক, দ্যাটস হাউ ইট লুকস লাইক। এটা হচ্ছে এখন গোল্ড স্ট্যান্ডার্ড এবং মোস্ট সার্জন এটা প্রেফার করে। এখন আরেকটা সার্জন আমি এটা বলেছিলাম যে অন স্টেপস টেকনিক, অন স্টেপ টেকনিক দেখবেন যে এটা অনেক সার্জনও এখন করতেছেন, যে বা আপনি যদি কোনো হার্নিয়া কনফারেন্সে যান এটা নিয়ে অনেক পেপার প্রেজেন্ট করা হয়, এটা অনেকটা সেম, যে আমি মেশটাকে এটা ডিজাইন করে নিলাম, এটা হচ্ছে মিডিয়াল পোর্শন অফ দি মেশ, এটা হচ্ছে ল্যাটারাল পোর্শন অফ দি মেশ, তাহলে মিডিয়াল পোর্শন অফ দি মেশ অর্থাৎ হেসেলবার্গ ট্রায়াঙ্গেলের যে মেশটা সেটা আমি অর্থাৎ ডিপ রিংয়ের মিডিয়ালি যে পোর্শনটা এটা আমি প্রি পেরিটোনিয়াল স্পেসে দিয়ে দিলাম, আর ল্যাটারাল পোর্শন অফ দি মেশটা আমি এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিকের মাঝখানে দিলাম। এটাই হচ্ছে অন স্টেপ। আমি আবার বলছি যে অন স্টেপ টেকনিকে medial portion of the mesh is placed pre-peritoneally or lateral portion of the mesh is placed between the external oblique and the internal oblique aponeurosis। তো এটা হচ্ছে যে অন স্টেপ টেকনিক, এটা একটু মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে স্টোপা টেকনিক, এটা ভেরি সিম্পল বা মডিফাইড স্টোপাও আছে, অনেকে একদম মডিফাই করছে হচ্ছে ওপেন প্রিপেরিটোনিয়াল। তাহলে ধরেন এখানে একটা মিডলাইন ইনসিশন দিলাম অথবা হরিজন্টাল ইনসিশন দিলাম, দেওয়ার পরে আমরা করব কি প্রিপেরিটোনিয়াল স্পেসে ডিসেক্ট করব, আমরা যেটা টিইপিতে করি। তাহলে ওখানে প্রিপেরিটোনিয়াল স্পেস জুড়ে পুরো একটা মেশ দিয়ে দিলেন। এটা হচ্ছে বাইলাটারাল থাকলে একসাথে করা যায়, এটা অনেকে করছেন, এখনও করে আমি দেখেছি। তাহলে এটাকে বলা হচ্ছে যে আপনার স্টোপা বা মডিফাইড স্টোপা, অনেক কিছু আছে। স্টোপা সোজা কথা এতটুকু মনে রাখেন যে প্রিপেরিটোনিয়াল স্পেসে যখন আমরা মেশ দিব ওপেন করে সেটাকে স্টোপা বলে, এটা ল্যাপারোস্কোপি অনেকে করেন, এটা হলো স্টোপা টেকনিক। এখন আমরা যদি একটু মেশের টাইপগুলা বলি, আপনারা দেখবেন যে কোনো কনফারেন্সে যদি যান, হার্নিয়া কনফারেন্স অথবা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাবেন, দেখবেন যে মেশ নিয়েই আলাদা সেশন আছে, ইভেন 2-3 ঘন্টার ডিসকাশন আছে, অনেক বড় বড় প্রেজেন্টেশন আছে। তো আমাদের গ্র্যাজুয়েট লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে অত ডিটেলসের দরকার নাই, বাট অন্তত কী রকম মেশ পাওয়া যায়। আমি একটা প্রশ্ন করেছিলাম শুরুতে, হোয়াট ইজ দ্য আইডিয়াল মেশ অর হোয়াট ইজ দ্য বেস্ট মেশ টু বি ইউজড। তাহলে আমি যে মেটেরিয়ালটি ইউজ করবো সেটার কোয়ালিটি সম্পর্কে আমি না জানি, ইউজ সম্পর্কে না জানি, ওর নেচার সম্পর্কে না জানি, তাহলে হাউ ক্যান আই চুজ? সেই জন্য আমি একটু বলছি যে কী মেশ আমাদের কাছে আছে।
এখন জানেন আমরা যা সিনথেটিক মেশ, একটা বায়োলজিক মেশ আছে, আমাদের দেশেও চলে আসছে। তাহলে সিনথেটিক মেশ হচ্ছে বায়োলজিক মেশ। সিনথেটিকের মধ্যে কমনলি আমরা যেটি স্টিল ইউজ করতেছি পলিপ্রোপাইলিন মেশ বা প্রোলিন মেশ, যেটা আমরা করি। পিটিএফই মেশ আছে বা পিটিএফই গ্রাফট আপনারা দেখছেন সার্জারি করেন, ওরা অনেক সময় ইউজ করেন এগুলা। পিটিএফি পলিটেট্রাফ্লুইথাইলিন, এটা আপনারা জানেন। পলিস্টার মেশ আছে, এগুলো হচ্ছে সব পলিস্টার মেশ। আর কিছু আছে যে ডেক্সন মেশ, ভেক্রিল মেশ এবং কম্পোজিট মেশ। তাহলে সিনথেটিক মেশ আমার হাতে কি কি আছে এগুলো যদি জিজ্ঞেস করে, তাহলে পলিপ্রোপাইলিন মেশ আছে, পিটিএফই মেশ, পলিটেট্রাফ্লুইথাইলিন মেশ আছে আমার কাছে, এবং আমাদের কাছে পলিয়েস্টার মেশ আছে, ডেক্সন মেশ, ভাইক্রিল মেশ অ্যান্ড কম্পোজিট মেশ। কম্পোজিট মেশ হচ্ছে যে প্রোলিন মেশ অ্যান্ড ভাইক্রিল মেশ একসাথে। তাহলে আমি যখন ল্যাপারোস্কোপিক ইনসিশনাল হার্নিয়া সার্জারি করবো অথবা ইনগুইনাল হার্নিয়া সার্জারি আইপম করবো, আইপম কি আমি পরে বলছি, তাহলে একটা কমপ্লিকেশন যখন আমি পরে বলবো, মেশের একটা কমপ্লিকেশন হলো যে অ্যাডহেশন। তাহলে আমি যদি ইন্ট্রাপেরিটোনিয়াল আইপোমে বা ইনসিশনাল হার্নিয়াতে যদি আমি প্রোলিন মেশটা দিই, তাহলে সিরিয়াস অ্যাডহেশন হতে পারে এবং অবস্ট্রাকশন হয়ে পারফোরেশন হয়ে যেতে পারে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কম্পোজিট মেশটা দিই। কম্পোজিট মেশে দুটা লেয়ার থাকে, উপরের লেয়ারটা হচ্ছে আমরা এদিকে যদি ভাইক্রিল থাকে, এদিকে থাকবে হচ্ছে প্রোলিন। তাহলে প্রোলিনটা আমরা প্যারাটাল ওয়ালের সাথে দিই, নিচের অংশটা যেটা ভাইক্রিল, এটা পেরিটোনিয়ামের অ্যাবডোমিনাল কন্টেন্টের কন্ট্যাক্টে থাকে। তাহলে এটা হলো কম্পোজিট মেশ। আর বায়োলজিক ম্যাটেরিয়াল তো আছে। এখন বায়োলজিক কি বায়োলজিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যেহেতু আমরা রিলিজিয়াস একটু ব্যাপার আছে বা মুসলিম আমরা, বা রিলিজিয়াস ইন্ডিভিজুয়াল ধর্মের কিছু বিষয় আছে, তাহলে কি জিনিস দিয়ে এগুলো বানানো হয় সেটা একটু জানা উচিত। যেমন হিউম্যান ডার্মিস দিয়ে বানানো হয়, হিউম্যান ডার্মিস দিয়ে বানানো যেতে, পোর্সিন পর্কের ডার্মিস দিয়ে বানানো যায়, পর্কের স্মল ইন্টেস্টাইনের সাবমিউকাস দিয়ে বানানো যায়, বোভাইন দিয়ে বানানো যায়, এবং অনেক সময় বোভাইন পেরিকার্ডিয়াম দিয়ে মেশগুলো বানানো হয়। তো সুতরাং এটা ইন্ডিভিজুয়াল চয়েস যে কোনটা দিবেন। তবে বায়োলজিক ম্যাশগুলো অনেক কস্টলি, বাট ইজ এ ভেরি সুইটেবল অপশন। তাহলে আমার কাছে সিনথেটিক আছে, বায়োলজিক আসে। তা আমরা আমাদের দেশের প্রেক্ষিতে কোনো কম্পোজিট ম্যাশ যেটা, এটা আমরা চাইলে ইজিলি ইউজ করতে পারি, যে বিশেষ করে ইনসিশনাল হার্নিয়ার ক্ষেত্রে। আর ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে অত কস্টলি মেশের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর মেশটাকে আবার অন্যভাবেও ক্লাসিফাই করা যায় ডিউরিং দ্য পোর সাইজ, কারণ পোর সাইজের উপর নির্ভর করে আপনার কমপ্লিকেশন কীরকম হবে। যদি পোর সাইজ যদি 75 মাইক্রনের উপরে হয়, যে মেশের দেখবেন আপনি যে পোর আছে, তাহলে সেটা বলে ম্যাক্রোপোরাস মেশ বলে। আর যখন ছোট ছোট পোর লেস দেন 10 মাইক্রন পোর হয়, তাহলে এটা মাইক্রোপোরাস বলে। কেন আমি এই কথাটা বলছি, যে ম্যাক্রোপোরাসগুলোতে কমপ্লিকেশন একটু কম হয়, যেমন স্যারোমা, মেসোমা, মাইগ্রেশন যেগুলো আমরা বলেছিলাম। মাইক্রোপোরাসগুলোতে বিশেষ করে স্যারোমাটা খুব বেশি হয়। তো সেজন্য ইটস ইন্ডিভিজুয়াল চয়েস, তবে কস্টের কিছু বিষয় তো অবশ্যই আছে। এখন আমি জুনিয়রদের জন্য একটা দুটো মেশ ছবি যদি দেখায়, দেখবেন আমরা বলেছিলাম পলিপ্রোপাইলিন মেশ, এটা আমরা যেটা কমনলি ইউজ করতেছি, আপনারা দেখেছেন এটা পলিপ্রোপাইলিন মেশ। এটা অনেক সময় অস্পিত দিয়ে দিতে পারে, বিশেষ করে গ্রাজুয়েট লেভেলে। পলিপ্রোপাইলিন মেশে যে আমি যে পোরগুলা বলেছিলাম, যদি 75 মাইক্রনের উপরে হয় ম্যাক্রোপোরাস, আর যদি এর চেয়ে ছোটো হয় এটা হলো মাইক্রোপোরাস। সুতরাং ম্যাক্রোপোরাস আর মাইক্রোপোরাস মেশ আছে, এবং এটা হলো মনোফিলামেন্ট, যেহেতু প্রোলিন দিয়া তৈরি। নেক্সট আমাদের এটা আমরা বলেছিলাম যে মাল্টিফিলামেন্ট, বলেছিলাম প্রোলিন হলো মনোফিলামেন্ট, যেমন ড্যাক্সন, ভিক্রিল যেগুলো আছে মাল্টিফিলামেন্ট। আর এটা হচ্ছে বলেছি কালার দেওয়া আছে, এটা প্রোলিন পার্ট, এটা যে ড্যাক্সন বা ভিক্রিল পার্ট, এটা হচ্ছে কম্পোজিট মেশ। এটা আমরা অ্যাবডোমিনের ভিতরে ইউজ করতে পারি। এখন এই হলো মেশ। এখন মেশের কি ক্রাইটেরিয়া থাকা উচিত, আমি একটা প্রশ্ন করেছিলাম, হোয়াট ইজ দ্য আইডিয়াল মেশ। এই যে আমরা এতগুলো মেশ দেখালাম, এই মেশের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত। অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাকে কনসিডার করতে হবে, কিন্তু একটা হচ্ছে ইজি টু হ্যান্ডেল, মানে হ্যান্ডেল করা খুব ইজি হতে হবে। যেমন আমরা যেমন বেশ করে ল্যাপারোস্কোপি করি, বেশ করে টিইপিতে করি, কোনো জায়গা পাওয়া যায় না, তাহলে ম্যাশটাকে আমি ফোল্ড করে ঢুকালাম, আবার স্প্রেড করা অনেক সময় ডিফিকাল্ট হয়। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে ইজি টু স্প্রেড বা ইজি টু হ্যান্ডেল, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ফেভারেবল হোস্ট রেসপন্স। আমি ম্যাশটা বডিতে দিলাম, ওর রেসপন্স কী করতেছে, বডি রিয়াকশন করছে কিনা বা এক্সেসিভ কোনো রিয়াকশন করছে কিনা, সেটা খেয়াল করতে হবে। 3 নম্বর হচ্ছে ম্যাশ যে কোনো একটা দিয়ে দিলাম, কিন্তু 3 মাস পরে রিকারেন্স হলো, এটা হবে না। তাহলে ম্যাশের এনাফ স্ট্রেংথ থাকতে হবে সো দ্যাট ইট প্রিভেন্টস দ্য রিকারেন্স, এটা খেয়াল করতে হবে। আমরা একটা হয়তো বলবো, ছবি আছে কিনা আমার মনে নাই, যে শ্রিঙ্কেজ, ম্যাশ শ্রিঙ্কেজ হয়, ম্যাশ মাইগ্রেশন হয়।
তাহলে শ্রিঙ্কেজ যেটা যত কম হয় সেটা ইউজ করা ভালো, কারণ ম্যাশ শ্রিঙ্কেজ ও ডিগ্রেডেশন হতে পারে। আরটা হচ্ছে যে এমন কোনো ম্যাশ আমরা ইউজ করবো না যেন ফিউচারে আমার পোর্ট করতে অথবা ইনসিশন দিতে রেস্ট্রিক্ট করে। যেমন অনেক মহিলারা আমাদের কাছে আসে বলেন, স্যার পোস্ট সিজারিয়ান বা পোস্ট হিস্টেক্টমি পরে যখন ইনসিশনাল হার্নিয়া হয় আমরা রিপেয়ার করি ম্যাশ দিয়া, স্যার বলে যে আমি আবার বাচ্চা নিতে পারবো কিনা অথবা সিজার লাগলে করতে পারবো কিনা, এরকম অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে এমন ম্যাশ আমরা ইউজ করব, আবার পরবর্তী যদি ইন্টারভেনশন লাগে অর্থাৎ ইনসিশন লাগে বা পোর্ট করা লাগে সেটা যেন আমাকে বাধাগ্রস্ত না করে। আরটা হচ্ছে আমি যতই কথাই বলি না কেন, ম্যানুফ্যাকচারিংটা ইজি হতে হবে এবং লেস এক্সপেন্সিভ হতে হবে, ইজিলি অ্যাভেলেবল হতে হবে, লেস এক্সপেন্সিভ হতে হবে। অ্যান্ড অবশ্যই এমন কোনো ম্যাশ ইউজ করা যাবে না যেটা ইনফেকশন ট্রান্সমিট করে, সেটা ইউজ করা যাবে না। তাহলে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ইজ ইন্ডিভিজুয়াল চয়েস, আপনার সোশিও ইকোনমিক কন্ডিশন এবং নিড প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ম্যাশ চয়েস করবেন। তাহলে আমাদের দেশের জন্য আমি পার্সোনালি এখনও ওপেন করলে আমরা প্রোলিন ম্যাশটা ইউজ করি, আর ল্যাপারোস্কোপিতে আমরা বিশেষ করে যখন ইনসিশনাল হার্নিয়া এখন কম্পোজিট ম্যাশটা বেস্ট আর কি। বাট যখন টিএপি এগুলো তো প্রোলিন ম্যাশ ইউজ করা যায় ইন আওয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস। একটা জিনিস আমি বলেছিলাম যে প্রোলিন ম্যাশটা শ্রিঙ্কেজ করে, এটা পোস্ট গ্রাজুয়েশনে খুবই জরুরি। কারণ আমি একটু পুরো ছবি হয়তো দেখাবো, আপনি যেখানে গ্যাপটা আছে শুধু আমি গ্যাপ বরাবর একটা ম্যাশ দিয়ে দিলাম, এটা ঠিক নয়। কারণ আপনাকে গ্যাপের বাইরে অ্যাটলিস্ট 4 to 5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে হবে। যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে, গ্যাপের বাইরে ম্যাশটাকে এরকম স্প্রিড করতে হবে। আমি শুধু এতটুকু দিয়ে দিলাম তাহলে হবে না, এটা স্প্রিড করতে হবে, নাহলে ওই যে ম্যাশ শ্রিঙ্কেজ হয় তাহলে এটা রিকারেন্স হবে। তো আপনি দেখবেন যে আমাদের প্রোলিন যে ম্যাশ আছে এটা অলমোস্ট 75% পর্যন্ত শ্রিঙ্কেজ হতে পারে। সুতরাং চারিদিকে আমাদেরকে যে গ্যাপটা আছে, আমরা যখন প্রোলিন ম্যাশ ইউজ করব তাহলে এটা আমাদেরকে অন্তত 4 to 5 সেন্টিমিটার অন অ্যান্ড অ্যারাউন্ড দ্য মার্জিন অফ দ্য গ্যাপ এক্সটেন্ড করে দিতে হবে। সুতরাং এটা রিকারেন্সটাকে প্রিভেন্ট করবে। আর কমপ্লিকেশন অফ দি ম্যাশ তো এগুলো জানতে হবে। একটা হচ্ছে যে ইনফেকশন হতেই পারে, এবং ইনফেকশন যদি হয় ডিসচার্জিং সাইনাস হতে পারে, অথবা আনটিল ইউ আর রিমুভিং দ্য ম্যাশ দ্য সাইনাস উইল নট হিল। অবশ্যই অ্যাডহেশন করতে পারে, সিরিয়াস অ্যাডহেশন করতে পারে, এবং ম্যাশ যে একদম 100% গ্যারান্টি তা কিন্তু নয়। এই জন্য আমরা বলেছি হার্নিয়া সার্জারিকে কাউন্সেলিং করতে হয়, যে 2 to 5% ক্ষেত্রে রিকার করতে পারে, এবং ম্যাশ ইউজ করার পরে পেইন হতে পারে। আমি একটা প্রশ্ন করেছিলাম, ইজ দ্য ম্যাশ ইজ দ্য অনলি কজ অফ পেইন? আনসার হয়তো অনেক পরে পাবেন। ম্যাশ ডিগ্রেডেশন হতে পারে, স্যারোমা হতে পারে, ম্যাশ মাইগ্রেশন হতে পারে। এবং আমাদের সানোয়ার স্যার একটা পেপার দেখিয়েছিলেন, স্যার এক সময় স্যার ম্যাশ দিয়েছেন, পরে দেখা গেলো ম্যাশটা ওখানে আরেক জায়গায় চলে গেছে। সুতরাং ম্যাশ মাইগ্রেশন হতে পারে এবং ম্যাশোমা হতে পারে, সেগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। আর এখন এগুলো ওপেন সার্জারির বিষয়। আমরা যখন ল্যাপারোস্কোপিক সার্জারির এরাতে আসি, বা আমরা এই যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি যখন বলবো, এগুলো একটু খেয়াল করতে হবে। গ্র্যাজুয়েট লেভেলে মোটামুটি এ পর্যন্ত হয়ে গেল, এতটুকুই না। বাট যারা আরও শুনতে চান পরেগুলো শুনতে পারেন, যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আমরা বলবো কি কি। বিশেষ করে মিনিমাল অ্যাক্সেস সার্জারি করতে গেলে অ্যানাটমি ইজ দ্য ভেরি ক্রুশিয়াল। আমি যদি অ্যানাটমি না বুঝি, ল্যাপারোস্কোপিক অ্যানাটমি যদি না বুঝি, হার্নিয়া সার্জারি ল্যাপারোস্কোপি কখনোই করা যাবে না, ডিজাস্টার হবে, কমপ্লিকেশন হবে। এবং হার্নিয়া সার্জারি ইজ অ্যান অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি। আমরা গল ব্লাডার অ্যাপেন্ডিক্স এগুলো রুটিন ল্যাপারোস্কোপি বা কনভেনশনাল ল্যাপারোস্কোপি, বাট হার্নিয়া সার্জারি ইজ অ্যান অ্যাডভান্স ল্যাপারোস্কোপি। সুতরাং এটি স্কিল লাগবে। এবং এটা ল্যাপারোস্কোপিক হার্নিয়া করার আগে আমাদেরকে অবশ্যই, ইয়েস আই টোল্ড দ্য শোল্ডিস, রাশেদ আমি শোল্ডিস বলেছি, একটু আগে বলেছি। The শোল্ডিস ইজ দ্য ডাবল ব্রেস্টিং অফ দি ফাসা ট্রান্সভার্সালিস। এটা 4 লেয়ারও করা যেতে পারে। যেহেতু আমি জুনিয়রদের জন্য বলছি যে শোল্ডিস মেথডটা হলো যে ডাবল ব্রেস্টিং অফ দি ফাসা ট্রান্সভার্সালিস, এটাই হলো শোল্ডিস টেকনিক। এখন মিনিমাল অ্যাক্সেস সার্জারি যদি আমরা বলি, যে অনেকগুলো টেকনিক আছে। একটা হচ্ছে টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, টিইপি। আমি দেখাই একটু, তাহলে আপনাদের মনে রাখবে। হ্যাঁ, তাহলে এটা হলো যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি অফ দি হার্নিয়া। একটা কি টিইপি, টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল। টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল কোনটা কি আমি ছবি দেখাবো, অ্যানাটমি দেখাবো, ডোন্ট ওয়ারি। বিশেষ করে এগুলো যারা আমাদের বিগিনার আছে বা জুনিয়র আছে তাদের খুব কাজে লাগবে। যারা গ্রাজুয়েট আছে তারাও হয়তো ধৈর্য ধরে শুনেন। টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, এটা টিইপি। এটাকে আমরা বলি ট্রান্স অ্যাবডোমিনাল প্রি পেরিটোনিয়াল,
দুটাই প্রিপেরিটোনিয়াল, বাট এটা থ্রু দ্য অ্যাবডোমেন, এটা টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, অর্থাৎ এখানে আমরা পেরিটোনিয়াল কেভিটিতে ঢুকি না, এটাতে আমরা পেরিটোনিয়াল কেভিটিতে আগে ঢুকি, ডিকে আবার একটু গ্রেডলি প্রিপেরিটোনিয়াল স্পেসে আসি। তাহলে এটা হচ্ছে টিইপি। MAS বলছি আমি, মিনিমাল অ্যাক্সেস সার্জারি অপশন কী আছে, এটা হচ্ছে টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, এটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল, আর TAPP। আর মিনস রোবোটিক, এগুলো দেখবেন এখন বই এগুলো চলে আসছে, রোবোটিক ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল। ETEP, এটা হচ্ছে এনহান্সড ভিউ, অর্থাৎ এটা যাকে অনেক টেকনিক আছে, আমি অত ডিসকাস করবো না, অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ TEPতে জায়গাটা অনেক ছোট, এনহান্স ভিউতে অনেক বড় ডিসেকশন করা হয়, এটা পোর্টটাকে অনেক উপরে করা হয়, এটা পরের ডিসকাশন। তাহলে এনহান্স ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল সার্জারি। আইপম ইন্ট্রাপেরিটোনিয়াল অনলেমেশ, আমি যখন এগুলো ছবি দেখাবো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে আইপম প্লাস ইন্ট্রাপেরিটোনিয়াল অনলেমেশ প্লাস, অর্থাৎ এটা ডিফেক্টটাকে আমি স্টিচ দিয়ে ক্লোজ করার পরে মেশ দেওয়া, আর এটা হচ্ছে ডিফেক্টটাকে ক্লোজ না করে মেশ দেওয়া। তাহলে আইপম হচ্ছে ডিফেক্ট যেটা আছে, হার্নিয়াল গ্যাপ যেটা আছে, সেটাকে ক্লোজ না করে মেশ দেওয়া, এটা হচ্ছে আইপম। আইপম প্লাসটা হচ্ছে ডিফেক্টটাকে ক্লোজ করে মেশ দেওয়া, এটা হলো বেসিক। তাহলে টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল, রোবোটিক ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল, এনহান্স ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, intraperitoneal only mesh plus. So these are the just few options we do have for the laparoscopic hernia or inguinal hernia surgery. এখন অ্যানাটমিগুলো দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাটমি যদি আমি না বুঝি তাহলে হার্নিয়া সার্জারি হবে না। এগুলাকে বলা হচ্ছে যে ফ্রোচার্ট মায়োপেক্টিনিয়াল ওরিফিস, কারণ আমি এখানে সুরা ম্যাশটা বসাই দেবো এই জায়গাটাতে, বা এই যে মায়োপেক্টিনিয়াল ওরিফিসগুলো আছে এই জায়গাটাতে, এখানে আমি ম্যাশটা বসিয়ে দেবো, হয়তো একটা দুটা স্টিচ করে দেবো। তাহলে এই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলো হার্নিয়া সার্জারিতে, বিশেষ করে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে আমাদেরকে জানতে হবে। এটা দেখেন, হয়তো অনেকে যারা হার্নিয়া সার্জারি করেছেন ল্যাপারোস্কোপি বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন ETEP কি? ইয়েস, অনেকে এনহান্স ভিউ বলে, অনেকে এক্সটেন্ডেড ভিউ বলে। থ্যাংক ইউ সাইফুল। এটাকে অনেকে এনহান্স ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল বলে, অনেকে এক্সটেন্ডেড ভিউ টোটালি এক্সট্রা। যেহেতু টেক্সট বইয়ে এনহান্স ভিউ আছে সেই জন্য আমি স্ট্যান্ডার্ড কথাটা বলেছি। অনেকে আমি এটা একটু ক্লারিফাই করছি। আমাদের একজন যে কমেন্ট করেছেন যে এটা এক্সটেন্ডেড টিপি বলা যাবে কি না। আমরা যদি কনফারেন্সগুলোতে যাই দেখবেন একজন এক এক টার্মিনোলজি ইউজ করতেছে, ইভেন অ্যানাটমিকে চেঞ্জ করে দিচ্ছে। তো ওখানে অনেকে বলেছেন যে এক্সটেন্ডেড ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল, বাট এক্সটেন্ডেড ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল বইয়ের এখনও লেখা আসে নাই। যেহেতু স্ট্যান্ডার্ড বই আমি দেখেছি এনহান্স ভিউ, সেই জন্য আমি টার্মিনোলজিটা এনহান্স ভিউ ইউজ করেছি। তবে হ্যাঁ, অনেক সার্জন এটাকে এক্সটেন্ডেড ভিউ টোটালি এক্সট্রা পেরিটোনিয়ালও বলে থাকেন। এখন আমি যদি অ্যানাটমিটা আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে এটা ইন্টেরিয়র ভিউ অফ দি অ্যাবডোমেন, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন। এটা হচ্ছে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা এন্টেরিয়রলি, এটা পোস্টেরিয়রলি, এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে চলে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে, আমি ছবি দেখাবো, আরও ক্লিন ছবি দেখাবো। এটা হলো ইলিওপিক্টিনিয়াল লাইন, ইলিওপিউবিক লাইন, এই যে এটা। তাহলে হয়তো যারা ল্যাপারোস্কোপি করেছেন খেয়াল করেন, দেখেন এই যে হার্নিয়াটা খুব ক্লোজ যদি আমি করে দেখেন, একটা ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আছে। আমি কেমনে বুঝলাম ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া? এই যে ইনফেরিয়র বেগিস্টিক ভেসেল, তাহলে ইনফেরিয়র বেগিস্টিক ভেসেলের ল্যাটারালি এই যে ডিফেক্টটা আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে ডাইরেক্ট হার্নিয়াতে এখানে হবে। তাহলে এই অ্যানাটমিটা আমরা দেখবো অ্যাজ এ গ্ল্যান্স। আমি যখন অ্যাবডোমেনে ঢুকবো, আমি এগুলো আরও সুন্দর ছবি দেখাবো। এখানে কিন্তু এখন আমরা পেরিটোনিয়াম সরাই নাই, আমি বলতেছি TAPP, ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল। আমরা যখন অ্যাবডোমিনের টেলিস্কোপটা ঢুকাবো তখন এরকম একটা ভিউ পাবো। এইটাই হলো আমার হার্নিয়াল ডিফেক্ট। ইভেন এরকম আমরা অনেক অপারেশনে পাই, যেমন হয়তো অ্যাপেন্ডিক্স করতে ঢুকলাম, ল্যাব কল করতে ঢুকলাম, বা অন্য অপারেশন করতে দেখুন এরকম একটা ছোট্ট ডিফেক্ট আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হলো ইনফেরিয়র বেগিস্টিক ভেসেল। এই যে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং এই নামটাও জিজ্ঞেস করা হয়েছে যে ফ্লোচার্ট মায়োপেক্টিনিয়াল ওরিফিস, এগুলো। এটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া এখানে হয়, এখানে ডাইরেক্ট হার্নিয়া হয়। এটা আমি অনেকগুলো ট্রায়াঙ্গেল বলবো, একটা ট্রায়াঙ্গেল অফ ডোম, ট্রায়াঙ্গেল অফ পেন, ট্রাপিজয়েড অফ ডিজাস্টার, এগুলো আমি বলবো একটা একটা। অ্যানাটমিটা শুধু আগে দেখেন, এটা হচ্ছে ইনফেরিয়র বেগিস্টিক ভেসেল, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, ইনভার্টেড ওয়াইয়ের মতো হয়েছে দেখেন। এটা হচ্ছে আমার ভাস ডিফারেন্স, এটা হচ্ছে আমার স্পারমেটিক ভেসেল।
তাহলে দেখেন এই যে বেইনটা দেখাচ্ছে স্পারমেটিক ভেসেল, এটা হলো আমার ভাস ডিফারেন্স, এই যে ডিপ রিং দিয়ে আসার পরে, আর এটা হচ্ছে আমার ইনফেরিওরিস্টিক ভেসেল। তাহলে একটা লুক মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এগুলো আমি আর ডিটেল যাচ্ছি না, এটা হলো মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে এটা হলো ইনফেরিওরিস্টিক ভেসেল, মিডিয়াল এটা হলো স্পারমেটিক ভাস ডিফারেন্স, আর এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল। এটা হচ্ছে পেরিটোনিয়াম এখন ইনট্যাক্ট আছে, আমরা পেরিটোনিয়াম ডিসেক্ট করি নাই, কিন্তু পেরিটোনিয়াম যখন আমরা ডিসেক্ট করব একই রকম অ্যানাটমি আমার থাকতে হবে। এই যে একই অ্যানাটমি, একই রুগীর একই অ্যানাটমি, এটা হচ্ছে ভাস ডিফারেন্স ইনট্যাক্ট আছে, এটা হচ্ছে ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা হচ্ছে আমার এটা হলো ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল। আমি আবার বলছি, এটা হচ্ছে ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, আর এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া, এটাকে হচ্ছে ট্রায়াঙ্গল অফ ডোম। তাহলে আমরা পেরিটোনিয়াম ডিসেক্ট করার পরও একই রকম অ্যানাটমি পাবো, এবং এখানে আমরা ম্যাশটা বসাই দেবো। পেরিটোনিয়ামটা আমরা ডিসেক্ট করেছি, এই যে পেরিটোনিয়াম এখানে ইনট্যাক্ট ছিল, এখানে পেরিটোনিয়ামটাকে ডিসেক্ট করার পরে এই ভিউটা দেখা যাচ্ছে, তার এখানে ম্যাশটা বসিয়ে দেবো, আবার পেরিটোনিয়ামটাকে ক্লোজ করে দেবো। এটা হলো একটা বেসিক অ্যানাটমি। আমি এই অ্যানাটমিটা আর একটু ক্লিয়ার করছি। আপনি দেখেন এন্টিরিয়র পোস্টেরিয়রটা, পেটের ভিতর আমরা ল্যাপারোস্কোপ ঢুকালাম বা ক্যামেরা ঢুকালাম, কিভাবে দেখবো আমরা? দেখেন এটা হচ্ছে যে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা হচ্ছে আমার একটি ইম্পর্ট্যান্ট ল্যাপারোস্কোপিক ল্যান্ডমার্ক, ইনফেরিওরিস্টিক ভেসেল, দিস ওয়ান। তাহলে আমি ডিরেক্ট ইনডাইরেক্ট এটা দিয়ে বুঝবো যে দেখেন ছোট্ট একটা ডিফেক্ট এখানে আছে, ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, রাইট সাইড, মাইন্ড এটা রাইট সাইড, এটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়ার এলাকা, আমি এখানে ছবিতে নাই, এটা ল্যাটারাল সাইট, এটা ল্যাটারাল সাইট, এটা মিডিয়াল সাইট, এটা মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। এই যে ব্লুইশ লাইন যেটা দেখতে পাচ্ছে যে ইলিওপিউবিক ট্র্যাক্ট, ইলিওপিউবিক ট্র্যাক্ট, এখানে পিউবিক বোন, পিউবিক টিউবারকুল, এখানে ইন্টোসিওলেক স্পাইন, তাহলে ইলিওপিউবিক ট্র্যাক্ট। এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছেন, এটা প্রোস্টেটের এরিয়া, প্রোস্টেটটা এখানে থাকে। তাহলে এখানে হলো যে আমার এই যে ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্টটা এখানে আছে, এটা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল হলো, এখান থেকে আস্তে আস্তে পোস্টেরিয়র চলে আসলো, এবং এখানে দেখেন এটা আমি আগে বলেছিলাম যে এটা হচ্ছে যে ভাস ডিফারেন্স, এখানে এটা হচ্ছে আমরা বলেছিলাম যে স্পারমেটিক ভেসেল। তাহলে এই যে ইনভার্টেড ইউ শেপের একটা এলাকা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরও সুন্দর ছবি দেখাবো এরপরে। এটা একই ছবি ডিসেক্ট করার পরে ভেরি ক্লিন, ইউ সি দ্য ভেরি ক্লিন স্ট্রাকচার। এটা একটা আপনি দেখেন ইলুমিনেশন, এটা হচ্ছে এন্টোসিওলেক স্পাইন, পিউবিক টিউবারকুল, এটা হলো পিউবিক ট্র্যাক্ট, এটা এন্টোডোনাল ওয়াল, ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা হচ্ছে আমি বলছিলাম ভাস ডিফারেন্স, এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল, এজ ইট ইজ লুকস লাইক, ইউ সি এটা হচ্ছে ইনফেরিওরিস্টিক ভেসেল। এটা পেরিটোনিয়াম ডিসেকশনের পরে, ট্রান্স অ্যাবডোমিনাল প্রি পেরিটোনিয়াল, অর্থাৎ অ্যাবডোমিনে ঢুকে পেরিটোনিয়ামটা সরানোর পরে, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, ভেরি বিউটিফুল ডিসেকশন। অ্যান্ড দিস ইজ দ্য স্পারমেটিক ভেসেল, ভেরি ব্লুইশে দ্য স্পারমেটিক ভেইন দেখা যাচ্ছে। তাহলে এই যে এলাকাটা, এগুলো বলছি যে মায়োপেকটিনিয়াল ওরিফিসেস অফ দ্য প্রস্টেট, মায়োপেকটিনিয়াল ওরিফিস। আমরা ল্যাপারোস্কোপিতে মেশটাই সবগুলোর উপরেই বসিয়ে দেবো। তাহলে এই ইনভার্টেড এলাকাটা, এই ইনভার্টেড ওয়াই শেপ যে অ্যানাটমিটা, এটা অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ এটা সব ইনজুরি হবে। তাহলে এটা আমি আবার বলছি, এটা ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা ভাস ডিফারেন্স, আর এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল। এইটা হচ্ছে ইনভার্টেড ওয়াই শেপড এলাকা। এটার আরও ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন আমি একটু ক্লিয়ার করি, এই জিনিসগুলো অনেকের কনফিউশন আছে। এটি ইলিওপিউবেকটিনিয়াল লাইন, এটা এন্টোসিওলেক স্পাইন, এটা পিউবিক টিউবারকুল, এটাও যে আমরা বলছিলাম ইনভার্টেড ওয়াই, এটা হচ্ছে ইনফেরিওরিস্টিক ভেসেল, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, আর এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল। তাহলে দেখেন এখানে 5টা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, 5 ট্রায়াঙ্গেল, কোনটা কি? তাহলে এই যে 3টা স্ট্রাকচার যদি আমি বুঝি, ইনফেরিওরিস্টিক ভেসেল, ভাস ডিফারেন্স অ্যান্ড স্পারমেটিক ভেসেল, এই 3টা যদি আমি বুঝি, তাহলে 5টা ট্রায়াঙ্গেল আমি পাবো। কি দেখেন সেই ট্রায়াঙ্গেলগুলো, এই যে ট্রায়াঙ্গেলগুলো আমি ছবি একটু দেখিয়েছিলাম ইনফেরিওরিস্টিক ভেসেলের ল্যাটারালি, এটা রাইট সাইড, মাইন্ড এটা রাইট সাইড, তাহলে এটা হলো ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়ার ট্রায়াঙ্গেল। এটা ডি মানে ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা এখানে হয়। এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল অফ পেইন, এটা আমি আরও একটু ডিটেলস বলবো পরে, ট্রায়াঙ্গেল অফ পেইন। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা হচ্ছে ফিমোরাল হার্নিয়ার ট্রায়াঙ্গেল।
তাহলে দেখেন 5টা ট্রায়াঙ্গেল আমরা এখানে পেলাম। আবার বলছি আমি কিভাবে পেলাম ট্রায়াঙ্গেলগুলো। ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, এটা ভাস ডিফারেন্স, এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল, আর এটা হচ্ছে ইলিওপিউবিক লাইন। তাহলে এইটা হচ্ছে ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলের মিডিয়ালি ডিরেক্ট হার্নিয়া এলাকা, রাইটালারি হলো যে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, তারপরে ইলিওপিউবিক লাইন, আর এটা হলো স্পারমেটিক ভেসেলের যে ট্রায়াঙ্গেলটা এটা হলো পেরিটোনিয়াল রিফ্লেকশন, ট্রায়াঙ্গেল অফ পেইন, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দুইটা ট্রায়াঙ্গেল ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ভাস ডিফারেন্স, এটা স্পারমেটিক ভেসেল, এটা হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশন, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ফিমোরাল হার্নিয়া। এখানে ফিমোরাল হার্নিয়া থাকে যে 5টা ট্রায়াঙ্গেল এ ওয়াই শেপড স্ট্রাকচার দিয়ে আমি বুঝতে পারবো, এবং যদি এই স্ট্রাকচারগুলো বুঝতে না পারি তাহলে এটা ডিজাস্টার। আমি যদি আর একটু ইলিমিনেশনে ভালো করে দেখাই, দেখেন এখানে অ্যানাটমিটাও বোঝা যাচ্ছে। ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, এখানে ইনডাইরেক্ট হার্নিয়াটা ছিল, ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেল, মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল, পেরিটোনিয়াল রিফ্লেকশন, তাহলে ইনগুইনাল হার্নিয়া, ইনডাইরেক্ট হার্নিয়া, triangle of pain, triangle of dome, triangle of femoral hernia, triangle of direct inguinal hernia. So these are the 5 triangle, and these are the most important anatomy for the laparoscopic hernia surgery. এই জিনিসগুলো না বুঝলে hernia surgery disaster. এখন প্রত্যেকটা ট্রায়াঙ্গেল যে আমরা বলছিলাম যে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা ছিল মনে আছে কিনা আপনাদের, এদিকে ছিল ভাস ডিফারেন্স, এদিকে ছিল স্পারমেটিক ভেসেল, এর কন্টেন্ট দেখছেন কি আছে, আইলিয়াক ভেসেলগুলো আছে। সুতরাং এখানে যদি আপনি ইনজুরি করেন এই যে ডিজাস্টার। ঠিক একইভাবে এটা ছিল হলো যে ট্রায়াঙ্গেল অফ পেইন, এখানে ছিল স্পারমেটিক ভেসেল, এখানে ছিল ইলিওপিউবিক লাইন, আর এটা হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশন। দেখছেন কতগুলো নার্ভ, আমরা কেন বলছিলাম এটা ট্রায়াঙ্গেল অফ পেইন। দেখুন ল্যাটারাল ব্রাঞ্চ অফ দি সার্কামফারেন্স ফিমোরাল নার্ভ, তারপর হচ্ছে এই যে ফিমোরাল নার্ভ, তারপর হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ দি জেনেটোফিমোরাল নার্ভ, এই যে 3-4টা নার্ভ, ইভেন মিডিয়ালিকো ফিমোরাল নার্ভও আছে। তাহলে এই যে নার্ভগুলো আছে, যদি আমার নার্ভগুলো ইনজুরি হয়, এন্ট্রাপমেন্ট হয়, প্রেশার হয়, কম্প্রেশন হয়, তাহলে অবশ্যই রুগীর পেইন হবে। তখন এই যে ট্রায়াঙ্গেল অফ পেইন এবং ট্রায়াঙ্গেল অফ ডোম দুটাকে যদি আমি একসাথে যোগ করি, দেখেন কি করলে দেখা যায় এটা একটা কোয়াড্রেঙ্গেলের মতো দেখা যাচ্ছে। এই কোয়াড্রেঙ্গেল অনেকটা ট্রাপিজয়েডের মতো, ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়েডের মতো। তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পেইন। এটা যদি আমি ইনজুরি করি ভাস্কুলার ইনজুরি হবে, আর এটা যদি ইনজুরি করি নার্ভ ইনজুরি হবে। এখানের জন্য পেইন হবে আর এখানের জন্য ব্লিডিং হবে। এই যে ট্রাপিজয়েড একটা এলাকা, এখানে দেখা যাচ্ছে দুটো ট্রায়াঙ্গেলকে একসাথে কবলে পড়ে, এটাকে বলা হচ্ছে ট্রাপিজয়েড অফ ডিজাস্টার। দেখেন ট্রায়াঙ্গেল অফ ডোম ভেসেল ইনজুরি হবে, ট্রায়াঙ্গেল অফ পেইন নার্ভ ইনজুরি হবে। তাহলে আমি যদি এখানে দুটো ইনজুরি করি, এই যে ট্রাপিজয়েড লুকস লাইক, এই দুটাকে একসাথে বলে ট্রাপিজয়েড অফ ডিজাস্টার। সুতরাং ইউ সি দ্য অ্যানাটমি ইজ সো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস একটু জানা উচিত, এটা আমি তো বলেছি যে ট্রাপিজয়েড অফ ডিজাস্টার, ট্রায়াঙ্গেল অফ ডোম প্লাস ট্রায়াঙ্গেল অফ পেইন দুটো একসাথে করলে কী কী হয়, কী কী বাউন্ডারিগুলো আমি অনেকবার বলেছি, আবার একটু বলি। এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল অফ ডোম, এটা হলো যে ভাস ডিফারেন্স, এটা হচ্ছে স্পারমেটিক ভেসেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ পেইন, ইলিওপেকটিনিয়াল লাইন, এটা হচ্ছে পেরিটোনিয়াল রিফ্লেকশন। আরেকটা জিনিস একটু জানতে হবে আপনাদের, এটা হচ্ছে করোনা মোর্টিস, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইয়েলো কালারটা একটু দেখেন, যে এটা হচ্ছে সুপিরিয়র রেমাস অফ দি পিউবিক বোন, সুপিরিয়র রেমাস। তাহলে দেখেন এটা হচ্ছে অবটিউটার আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি অথবা ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেল। তাহলে এটা একটা অ্যাবারেন্ট আর্টারি বা অ্যাবনর্মাল আর্টারি বা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন দ্য অবটিউটার আর্টারি অ্যান্ড দি এক্সটার্নাল, এটা হচ্ছে যে এক্সটার্নাল ইলিয়াক অথবা ইনফেরিয়র এপিগাস্ট্রিক ভেসেলের সাথে যে অ্যাবনর্মাল একটা ভেসেল থাকে, এটাকে বলা হচ্ছে করোনা মোর্টিস। এইটা কেন ইম্পর্টেন্ট ল্যাপারোস্কোপিতে? আমরা অনেক সময় স্টিচ দিই অথবা এখানে আমরা ট্যাকার দিই, এই যে সুপিরিয়র রেমাসে। এবং এই যে দেখবেন এটা যখন আমরা ল্যাপারোস্কোপি, হয়তো ছবি আছে কিনা আমার মনে নেই, এটাকে আমরা বলবো লাইট হাউস, সাদা একদম দেখা যায় এই জায়গাটাকে। আমরা যখন এক্সট্রা পেরিটোনিয়ালি করি তখন লাইট হাউস বলি আমরা। তখন এই যে আমি যখন এখানে ট্যাকার দিব অথবা স্টিচ দিব, যদি কোনো কারণে যে অ্যাভারেন্ট ভেসেলটা বা অ্যাবনর্মাল ভেসেলটা ইনজুরি হয়, ইজ এ ভেরি ডিজাস্টার। তো সেজন্য এখানে অনেকে এটাকে নাম দিয়েছে ট্রায়াঙ্গেল অফ ডিজাস্টার।
এই যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এটাকে ট্রায়াঙ্গেল অফ ডিজাস্টারও বলে। বিশেষ করে আমরা যে আর্কেমিস্ট্রো, আমি আগেও বলেছিলাম ওনার নাম, ওয়ার্ল্ড ল্যাপারোস্কোপি হসপিটাল, উনি এটাকে খুব গুরুত্ব দেন। উনি এটা আলাদা নাম দিয়েছেন যে ট্রায়াঙ্গেল অফ ডিজাস্টার। অর্থাৎ এটা দেখেন, আমি আবার বলছি, এখানে একটা অ্যাভারেন্ট ভেসেল থাকে, ইট কমিউনিকেটস বিটুইন দ্য obturator artery and the external iliac artery or inferior gastric vessel। এখানে যে অ্যাবনর্মাল ভেসেলটা থাকে, যদি এটা ইনজুরি হয় তাহলে এটা প্রচুর ব্লিডিং হবে, এটা কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। এটা কখন হতে পারে? আইদার ডিউরিং ডিসেকশন হতে পারে, অথবা পার্টিকুলারলি ডিউরিং দ্য টেকার প্লেসমেন্ট ওভার দ্য সুপিরিয়র রেমাস অফ দ্য পিউবিক বোন অর স্টিচিং। ম্যাশ যখন আমি ফিক্স করব তখন এই ভেসেলটা ইনজুরি হতে পারে, তখন মেসাকার ডিজাস্ট্রাস ব্লিডিং হবে, সেটাকে বলা হচ্ছে যে করোনা মোটিস। যারা পোস্ট গ্রাজুয়েশন হয়তো শর্ট নোট দিতে পারে করোনা মোটিস, ট্রায়াঙ্গেল অফ ডোম, ট্রায়াঙ্গেল অফ পেন, ডিজাস্টার অফ ট্রেপিজয়েড, এগুলো হয়তো ছোটোখাটো শর্ট নোট দিতে পারে। এখন এই হলো করোনা মোটিস। আমরা এখন যদি জোনটা দেখাই, দেখেন এতক্ষণ তো আরও ছোটো ছোটো জিনিস বললাম, বাট পুরো এলাকাটাকে যদি আমি 3টা জোনে ভাগ করি, আমরা বলছিলাম এখানে ডোম, এখানে পেন, এখানে ইনডাইরেক্ট, এখানে ডাইরেক্ট, এখানে ফিমোরাল, এগুলো বলছিলাম, আর এখানে একটুখানি বলেছিলাম আমরা করোনা মোটিস। তাহলে অ্যাজ এ হোল আমি ডিসেকশন করার পরে, আমরা কিন্তু এখনও টিআইপিপি বলছি, ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল পেরিটোনিয়াম রিফ্লেকশন করার পরে। তাহলে পেরিটোনিয়াম রিফ্লেকশন করার পরে ছোটো ছোটো অ্যানাটমিগুলো আমাকে জানতে হবে, এবং যখন আমি ম্যাশ প্লেসমেন্ট করব 3টা জোন আমার লাগবে। এটা হচ্ছে ল্যাটারাল জোন, এটা হচ্ছে সেন্ট্রাল জোন বা মিডল জোন, এটা হচ্ছে মিডিয়াল জোন। কেন আমার লাগবে? আমি যদি আমার ম্যাশ দিয়া এই 3টা এলাকাকে কাভার না করি, আমি যে বলছিলাম যে ফ্রসার্স মায়োপেকটোনিয়াল ওরিফিস, এখানে যে অনেকগুলো ওরিফিস আছে, সেগুলো যদি আমি পুরোটা কাভার না করি তাহলে আমার এই হার্নিয়া সার্জারি রিকার করবে। কারণ ল্যাপারোস্কোপি হার্নিয়া সার্জারি রিকারেন্স ইজ মাচ মোর দ্যান দ্যাট অফ দ্য ওপেন সার্জারি, যদিও এটা এক্সপার্টিসের উপর নির্ভর করবে। তাহলে অন্তত আমি যখন মেশটা দেবো, সুতরাং আমার ডিসেকশন অ্যাটলিস্ট এই এলাকাটা ডিসেক্ট করতে হবে। এখানে পেরিটোনিয়াল রিফ্লেকশন, এখানে ল্যাটারাল ওয়াল পেরিটোনিয়াল রিফ্লেকশন, umbilical ligament, তাহলে এই এলাকা যদি আমি ডিসেক্ট না করি, মেশ না বসাই, তাহলে আমাদের হার্নিয়া রিকার করবে। তাহলে এই জোনটা হচ্ছে ল্যাটারাল জোন। এখানে কি বলছিলাম আমরা, এখানে ইলিসিয়াস মাসল এবং নার্ভগুলো থাকে, যে ট্রায়াঙ্গেল অফ পেইন আমরা বলছিলাম, যে ভাস ডিফারেন্স, এই যে এটা ভাস ডিফারেন্স, এটা স্পারমেটিক ভেসেল এবং ইনডাইরেক্ট ইঙ্গুনিয়াল সেক্টা, এই যে ইঙ্গুনিয়াল সেক্টা থাকে। আর এই মিডিয়ালি তো আমরা বলেছিলাম এখানে পিউবিক বোন আছে, কুপার্স লিগামেন্ট আছে, ডিরেক্ট হার্নিয়া, যে ডিরেক্ট হার্নিয়ার ট্রায়াঙ্গেল এখানে আছে। তো সুতরাং এই 3টা জোন যদি আমি কাভার না করি, মেশ না দিই, তাহলে আমার হার্নিয়াটা রিকার করবে। এবং আমি তো আগেও বলেছি যে যতটুকু ডিফেক্ট আছে তার বাইরে অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার অল অ্যারাউন্ড মেশটাকে এক্সটেন্ড করতে হবে, নাহলে এটা রিকার করবে। এখন একটা সার্জারির ছবি যদি দেখা, একটা দুটো, এটা দেখেন, আপনি বলতেই পারছেন এটা কোন হার্নিয়া। এটা ল্যাপারোস্কোপি হার্নিয়ার এটা ভিউ, এটা হচ্ছে রাইট সাইড ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, দেখেন এটা ইনফেরিয়র গ্যাস্ট্রিক ভেসেল, এটা ভাস ডিফারেন্স, এটা হচ্ছে যে স্পারমেটিক ভেসেল। সুতরাং যেহেতু ইনফেরিয়র গ্যাস্ট্রিক ভেসেল ল্যাটারালি রাইট সাইডে, এটা ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, আর এটা হচ্ছে একটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এটা অনেক সময় পোস্ট গ্রাজুয়েশন হসপিটালে দিতে পারে, যে এগুলো ছবি একটা দিয়ে দিলেও বলবো যে আইডেন্টিফাই করো। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া লেফট সাইডে। এবং আমরা যদি একটু ডিসেকশনটা দেখাই, কিভাবে দেখা যায়, আমরা শুরুটা করি কিভাবে, আমরা কিছুটা মার্কিং করে নিই আগে, অত ডিটেলস আমি বলবো না। টিএপিপি দেখাচ্ছে, ট্রান্স অ্যাবডোমিনাল প্রিপেরিটোনিয়াল। আমরা এই যে পেরিটোনিয়ামটা বাম হাতে একটু রিফ্লেক্ট করি, ডান হাতে সিজার দিয়ে আমরা একটু ডিসেকশন করি, ব্লান্ট ডিসেকশন। কোনো সময় হয়তো একটু ডায়াথার্ম ইউজ করে যেতে পারে। আমরা পুরোটা ডিসেট করার পরে ম্যাশটাকে বসিয়ে দিই, ওই যে মায়োপেকটোনিয়াল ওরিফিস দিয়ে, কেউ এন্টেরিওয়ালে বসায়, কেউ পোস্টেরিওয়ালে বসায়, এটা ইন্ডিভিজুয়াল চয়েস। তারপর আমরা ম্যাশটাকে ফিক্স করে দিই, যে বলছিলাম যে অনেকে স্টিচ দিয়া করে, অনেকে ট্যাকার দিয়া করে। ডিফারেন্স হলো স্টিচ দিলে 2-3টা দিলে হয়, ট্যাকার দিলে একটু বেশি লাগে, খরচ বেশি, আর কি ডিফারেন্স। আর এটাকে আমরা আবার যে পেরিটোনিয়ামটাকে ডিসেট করেছিলাম, এই যে পেরিটোনিয়ামটা আমরা সেপারেট করেছিলাম, ম্যাশটা বসিয়ে দিলাম প্রি পেরিটোনিয়ালি, আবার পেরিটোনিয়ামটাকে ক্লোজ করে দিলাম মিডিয়াল টু ল্যাটারাল অথবা ল্যাটারাল টু মিডিয়াল। এটাও ট্যাকার দিয়ে করা যেতে পারে, বাট ট্যাকার একটু কস্ট আছে। এটা হাউ ইট লুকস লাইক। তাহলে দেখুন আমি পেটের মধ্যে অ্যাবডোমেনে যা ছিল তাই, ম্যাশটা প্রি পেরিটোনিয়ালি চলে গেল। দ্যাটস হাউ ইউ ক্যান ডু দ্য টিএপি। নেক্সট হচ্ছে টিইপি, টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা বিগিনার, তাহলে টোটালি এক্সট্রা পেরিটোনিয়াল অ্যানাটমিটা ভেরি ডিফিকাল্ট, বোঝাটা ভেরি ডিফিকাল্ট। যদি ডিসেকশনটা প্রপার না হয়, ব্লিডিং হয়, তাহলে এটা প্রপারলি বোঝা যায় না, আর এবং ভিশনও ক্লিয়ার হয় না। এই জন্য যারা বিগিনার তারা ট্রান্স অ্যাবডোমিনালি করলে ভালো।
এটা হয়তো জুনিয়রের বুঝবেনই না, এটা টিইপি একটা টোটাল, আমি এটা বেশি দেখাবো না। এটা একটা কর্ড স্ট্রাকচারটাকে এটা লাগিয়ে দেওয়া হয়েছে যে হাউ ইট ম্যাশ প্লেস। এখানে হয়তো ফিক্সেশন না করলেও চলে, তারপরে অনেকে আবার ফিক্সেশন করে থাকেন। এটা বলছিলাম যেটা আইপম, এটা হচ্ছে ডিফেক্টটা, এটা হলো ডিফেক্ট। আমি ডিফেক্টের মধ্যে আছে কন্টেন্টটাকে রিডিউস করার পরে, কন্টেন্টটাকে রিডিউস করার পরে, কন্টেন্ট রিডিউস করার পরে আমি ম্যাশটা এখানে বসিয়ে দিলাম। এখন এখানে অনেক কোন ধরনের ম্যাশ আপনি ইউজ করবেন তার উপর নির্ভর করবে। এটা অনেক সময় ম্যাশ বসানোর পর আপনি স্টিচ দিয়ে ফিক্স করতে পারেন, ট্রান্সফিক্স করতে পারেন, ট্যাকার দেওয়া যেতে পারে। তবে অনেকে টিস্যু গ্লু আছে, সায়ানোঅ্যাক্রিলিক গ্লু আছে, আপনি ম্যাশটাকে প্যারাটাল ওয়ালের সাথে টিস্যু গ্লু দিয়ে ইউজ করে দিতে পারেন, এডিশন করে দিতে পারেন। এবং অবশ্যই এই যে ডিফেক্টটা আছে ম্যাশটাকে চারিদিকে অ্যাটলিস্ট 5 সেন্টিমিটার এক্সটেন্ড করে দিতে হবে, তাহলে আর রিকারেন্স হবে না। তবে যে কোনো ম্যাশ এখানে ইউজ করা যাবে না, যেমন প্রোলিন ম্যাশ দিলে অ্যাডেশনের সম্ভাবনা, অবস্ট্রাকশনের সম্ভাবনা, সেই জন্য এখানে কম্পোজিট ম্যাশ অথবা যে ড্যাক্সন বাইক্রিল ম্যাশ অথবা বায়োলজিক্যাল ম্যাশ যেগুলো এটা দেওয়া যেতে পারে। আর ওপেন আর ল্যাপারোস্কোপির একটু ডিফারেন্স যদি আমরা বলি, এতক্ষণ তো ছবি দেখালাম। ওপেন আর ল্যাপারোস্কোপি নিয়ে কন্ট্রোভার্সি তো থাকবেই সবসময়, যে আমরা তো বলছি যে হার্নিয়া অপারেশনের উপর কিছুটা পেইন হতেই পারে, ইজ নট অলওয়েজ ডিউ টু দ্য সার্জারি, ইজ নট অলওয়েজ ডিউ টু দ্য মেশ অর দ্য টেকনিক অর দ্য প্রোলিন স্টিচ, ডিউ টু আদার রিজন অলসো। সুতরাং তবে অ্যাজ এ হোল ল্যাপারোস্কোপিক সার্জারিতে পেইন একটু কম দেন দ্যাট অফ দ্য ওপেন সার্জারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই ল্যাপারোস্কোপিক সার্জারি ফাস্টার রিকভারি ইউ ক্যান ডু ইজ এ ডেইলি বেসিস বা আউটডোর বেসিস। এবং বাইলেটারাল যদি হয়, বাইলেটারাল হার্নিয়া যদি হয়, তাহলে ল্যাপারোস্কোপি ইজ বেটার দেন দ্যাট অফ দি ওপেন। তবে অনেক সময় যদি ওপেন করে রিকারেন্স হয় তাহলে আবার ল্যাপারোস্কোপি বেটার, আবার ল্যাপারোস্কোপি করে যদি রিকারেন্স হয় তাহলে ওপেন বেটার। এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে যদি বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া থাকে তাহলে ল্যাপারোস্কোপি বেটার, আর যদি ওপেন করার পরে রিকারেন্স হয় তাহলে ল্যাপারোস্কোপি বেটার। বাট ল্যাপারোস্কোপি করার পরে যদি রিকারেন্ট হয় তাহলে ওপেনটা বেটার, এগুলা একটু জানতে হবে। আর অবশ্যই ল্যাপারোস্কোপিটা তো অবশ্যই অপারেটর ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিভিজুয়াল এক্সপার্টিসের উপর নির্ভর করবে। আর ওপেনটা হচ্ছে ইজি টু, বা ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি আমি আগেও বলেছি ইট ইজ অ্যান অ্যাডভান্স সার্জারি, এটা অনেক লং লার্নিং কার্ভ। এবং বাট ওপেনটা ইজি টু লার্ন এবং এটা রিপ্রোডিউসেবল, বারবার করা যেতে পারে এবং গুড রেজাল্টস, আউটকামটাও ভালো। রিকারেন্স আই শুড সে ইজ মাচ লেস ইন ওপেন দেন দ্যাট অফ দি ইন দ্যাট অফ দি ল্যাপারোস্কোপিক সার্জারি। তারপরেও আবার একই কথা, অপারেটর ডিপেন্ডেন্ট, যে আপনি কী অপারেশন করছেন। এখন একটা দুটো শুধু আমি ছোট্ট, যেহেতু পোস্ট গ্রাজুয়েট লেভেলরা স্টুডেন্টরাও শুনছেন, আমি একটু ইনসিশনাল হার্নিয়ার দু একটা কথা বলতে চাই। যে এটা দেখেন ইনসিশনাল হার্নিয়া আপনি এরকম পাবেন, এই সাইজের পাবেন, এই সাইজের পাবেন, এই সাইজের পাবেন। সো বিশেষ করে আমরা লোয়ার অ্যাবডোমিনালগুলো বেশি, হ্যাঁ, আফটার পোস্ট সিজারিয়ান আর পোস্ট স্টেকটমি, তাহলে এই সাইজের হার্নিয়া যদি আমি পাই তাহলে আমরা কি করব। দেখবেন যে আমাদের মধ্যে এখনও কনফিউশন আছে। আমি দেখি অনলে কি, ইনলে কি, সাবলে কি, ইন্ট্রালে কি, প্যারালে কি, অনেকগুলো কনফিউশন আছে। আমি সে কনফিউশনটা একটু দূর করতে চাই আজকে। আপনারা একটু মন দিয়ে শুনেন যে আমরা যে বলি অনলে মেশ, ইনলে মেশ, তারপরে হচ্ছে যে রেক্টাস মেশ অথবা প্রি পেরিটোনিয়াল মেশ অথবা আইপম, যেটা আইপম তো আমি বলেছি, একটু যদি খেয়াল করে দেখেন তাহলে এই এতক্ষণ যে ছবিগুলো আমি দেখিয়েছি এই হার্নিয়ার ছবি, অর্থাৎ এই সাইজের হার্নিয়া যদি হয়, এই সাইজের হার্নিয়া যদি হয়, অর্থাৎ এই সাইজের ছোটো সাইজের হার্নিয়া যদি হয়, তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি অনলে, ইনলে, তাহলে এগুলো দিয়ে রিপেয়ার করতে পারি আমরা। অনলে মেশটা কি আপনি দেখেন, আমি আরও সুন্দর ছবি দেখাবো পরে। অনলে হচ্ছে দেখেন, আমি অ্যানাটমিটাও বলবো একটু পরে। এটা দেখুন একটা মিডলাইন, একটা গ্যাপ ছিল, মিডলাইন একটা গ্যাপ, আমি মিডলাইন গ্যাপটাকে পজিশন করে দিলাম স্টিচ দিয়ে। দেওয়ার পরে আমি এক্সটার্নাল, এই যে দেখেন এটা এন্টেরিয়র অফ দ্য রেক্টাসের বাইরে আমি মেশটা বসিয়ে দিলাম, অর্থাৎ স্কিন, সাবকিউটেনিয়াস ফ্যাট, এবং এরপরে আমার মেশটা আছে, তারপর রেক্টাস ক্লোজ করে যদি মেশটা উপরে বসিয়ে দিই, এটা হচ্ছে অনলে। এক ইনলে কি জিনিস, এই যে গ্যাপটা ছিল আমি গ্যাপটাকে ক্লোজ করতে পারি নাই, এই যে মিড লাইন আমি গ্যাপ ক্লোজ করছিলাম, আমি আমার ডিফেক্টটা এত বড় অথবা আমি ক্লোজ করতে গেলে টেনশন হচ্ছে, তাহলে আমি মিড লাইনে ক্লোজ করতে পারলাম না বা ডিফেক্টটা ক্লোজ করতে পারলাম না। আমি করলাম কি, ম্যাশটা বসাই দিলাম শুধু এখানে, ডিফেক্টটাকে ক্লোজ না করে।
ম্যাশটাকে আমার যে গ্যাপের মার্জিন আছে মার্জিনের সাথে সেলাই দিয়ে দিলাম। এটা হচ্ছে ইনলে। অনলে মানে গ্যাপ ক্লোজ করলাম, অ্যানাটমিক্যাল অ্যাপ্রক্সিমেশন করে ম্যাশ উপরে বসালাম। আর ইনলে হচ্ছে গ্যাপ ক্লোজ করলাম না, শুধু ম্যাশটা বসিয়ে দিলাম কিন্তু মার্জিনের সেলাই দিয়ে দিলাম, এটা হচ্ছে ইনলে। এটা হচ্ছে আপনি দেখেন রেট্রো রেক্টাস, অর্থাৎ আমি গ্যাপটা তো পেলাম, আমি রেক্টাসের পোস্টেরিয়র ওয়ালে অর্থাৎ পোস্টেরিয়র ওয়াল অফ দি রেক্টাসিতের সামনে আমি ম্যাশটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে রেট্রো রেক্টাস, অর্থাৎ রেক্টাসের পিছনে আমি যদি ম্যাশটা বসিয়ে দিই তাহলে এটা রেট্রো রেক্টাস। তারপর হচ্ছে যে আসে যে প্রিপেরিটোনিয়াল, আমি তো বলেছি প্রিপেরিটোনিয়াল আবার ইন্ট্রাপেরিটোনিয়ালেও দেওয়া যায়, এক্সটার্নাল সাইড থেকেও দেওয়া যায়, যেটা আমরা বলছিলাম যে স্টোপা। তাহলে আমি ডিসেকশন করে প্রিপেরিটোনিয়াল স্পেসে গেলাম, ম্যাশটাকে প্রিপেরিটোনিয়াল স্পেসে বসিয়ে দিলাম, তারপর আমার গ্যাপটাকে ক্লোজ করলাম, তারপর আমি চলে আসলাম। এটা হচ্ছে যে প্রিপেরিটোনিয়াল। আর আইপম তো আমি বলেছি আমি ভিতর দিক থেকে ইন্ট্রাপেরিটোনিয়াল, এখানে গ্যাপটা আছে আমি ভিতর থেকে ম্যাশটা বসিয়ে দিলাম, এটা আইপম। আর আমি গ্যাপটা ক্লোজ করে যদি ম্যাশটা বসাই এটা হচ্ছে আইপম প্লাস। তো আমি আশা করি আজকের পরে হয়তো আর কনফিউশন থাকবে না। আমি আবার যদি ছবিটা একটু দেখাই, এটা হচ্ছে অনলে মেশ। ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন, ব্লু না গ্রিন, এটা যে কালার দেখতে পাচ্ছেন প্রবাবলি গ্রিন কালার, এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেশ, এটা ছিল ডিফেক্ট। আমি ডিফেক্টটাকে ক্লোজ করেছি, উপরে মেশটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে অনলে মেশ রিপেয়ার। ইনলে মেশ, এই দেখেন আমার ডিফেক্টটা রয়ে গেছে, ডিফেক্ট আমি ক্লোজ করি নাই, গ্রিনটা হচ্ছে মেশ, আমি মার্জিনের সেলাই দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইনলে মেশ। রেট্রো রেক্টাস, এই যে দেখেন এটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, আমি রেট্রো রেক্টাসে স্পেসে ম্যাশটা বসিয়ে দিয়েছি, দুই দিকে একটু ফিক্স করে দিয়েছি, মাঝখানে আমি গ্যাপটাকে ক্লোজ করে দিয়েছি, এটা হচ্ছে রেট্রো রেক্টাস। এটা যেটা বলছিলাম আইপম, প্রিপেরিটোনিয়ালটা দেখানো না এখানে, আইপম ইন্ট্রাপেরিটোনিয়াল অনলে মেশ, এটা হচ্ছে আইপম। অ্যান্ড নেক্সট হচ্ছে, কিন্তু যদি আপনি এরকম হার্নিয়া পান, দেখেন লস অফ ডোমেন হার্নিয়া বলে, অ্যানাটমির কিছুই না, এখানে অ্যাবডোমেন পুরো বাইরে চলে আসছে, যে লস অফ ডোমেন হার্নিয়া, লস অফ ডোমেন হার্নিয়া বলে এগুলাকে, লস অফ ডোমেন, যখন মোর দেন 50% অ্যাবডোমিনাল কন্টেন্ট বাইরে চলে আসবে, এটা লস অফ ডোমেন, অর্থাৎ অ্যানাটমি আর ডোমেন ঠিক থাকবে না, তখন কি করবেন, তখন এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট সেপারেশন টেকনিক। কম্পোনেন্ট সেপারেশন টেকনিক কী করি আমরা, আমি পুরো ছবি আরও সুন্দর করে দেখাবো, সেটা বুঝতে হলে আমাদেরকে অ্যাবডোমিনাল ওয়ালের অ্যানাটমিটা একটু জানতে হবে। আমি অ্যাবডোমিনাল অ্যানাটমিটা বলে আবার এই ছবিটাতে ফেরত আসবো। আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যানাটমি, এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দুদিকে সেম, এটা মিড লাইন, মিড লাইনের লিনিয়াল বা থাকে। এখন লিনিয়াল বা হলো কীভাবে আমরা জানি, ল্যাটারালি যদি যায় এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপর ফাসা ট্রান্সভার্সাস, এগুলো আছে। তাহলে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক মিডিয়ালি আসলো, এক্সটার্নাল অবলিক চলে আসলো, ইন্টারনাল অবলিক স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে একটা সামনে গেল একটা পিছনে গেল। তাহলে এই যে ল্যাটারাল মার্জিন অফ দি রেক্টাস অ্যাবডোমিনিস মাসল ইজ এ ক্রুশিয়াল পার্ট। তাহলে এখানে কি হলো, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, ইন্টারনাল অবলিকার পোর্শন অফ দ্য অ্যাপোনিউরোসিস দুটো অ্যাডহারেন্ট হয়ে অ্যান্টিরিয়র অফ দ্য রেক্টাস শীত হলো, মিড লাইনে আসলো। আবার এখানে ল্যাটারাল বর্ডার থেকে পোস্টেরিয়র পার্ট অফ দি ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দুটো অ্যাপোনিউরোসিস এসে এখানে মিড লাইনে মিশলো। তাহলে এই যে সামনে মিড লাইনে আসলো, পিছনে মিড লাইনে আসলো, এটা হচ্ছে আমাদের লিনিয়াল বা। সো দুই দিকে একই রকম। দিস ইজ দ্য বেসিক অ্যানাটমি অফ দি অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে আমরা যে কম্পোনেন্ট সেপারেশন বলেছি, আমি যদি করি এটা রিকার করবে বা ডেঞ্জারাস, তাহলে আমি কি করতে পারি, আমার হচ্ছে কম্পোনেন্ট সেপারেশন টেকনিক, এর মধ্যে অনেকগুলো আছে, আমি জাস্ট ইন্টেরিয়র কম্পোনেন্ট সেপারেশন টেকনিকটা আপনাদেরকে বলছি। আমি এখানে ইনসিশন দিলাম, সাবকিউটেনিয়াস ফ্যাট পর্যন্ত দিলাম, আমি রেক্টাসটা পেলাম, এটা হচ্ছে এন্ট্রিওল অফ দ্য রেক্টাস শীট, আমি রেক্টাসের ল্যাটারাল বর্ডারে চলে গেলাম, ল্যাটারাল বর্ডারে গিয়া আমি এখানে একটা ইনসিশন দিলাম, ইনসিশন দেওয়ার পরে আমি এক্সটার্নাল অবলিকটাকে সেপারেট করে ফেললাম, ইন্টারনাল অবলিকে সেপারেট করে ফেললাম। আমি এই যে অ্যাপোনিউরোটিক পার্টে, অর্থাৎ যেখান থেকে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসটা শুরু, সেখানে আমি একটা ইনসিশন দেওয়ার ফলে আমার মাসলগুলো সেপারেট হয়ে গেল। তাহলে মাসল সেপারেট হয়ে যাওয়ার পরে দেখেন আমি মাসলটাকে ডিসাইড করে ফেললাম, যে দুইটা মাসলের মাঝখানে আমি ডিসাইড করলাম, এটাকে আমি ডিসাইড করে যে এই যে ডিসাইড করলাম, দেখেন
এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, এক্সটার্নাল অবলিক কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এটাকে ডিসেট করলাম, ডিসেট করে আরও ল্যাটারালে গেলাম। ল্যাটারালে যাওয়ার পরে দেখেন আগে গ্যাপ কতটুকু ছিল, দেখেন এখানে ছিল গ্যাপ এতটুকু, অর্থাৎ আমি এটা বিশাল একটা গ্যাপ ছিল, আমি ক্লোজ করতে পারছিলাম না। কিন্তু আমি যখন এক্সটার্নাল অবলিকে ছুটাই দিলাম, এখানে একটু ডিসেট করে দিলাম, দেখেন আমি কতটুকু মিড লাইনে চলে আসলাম, মিড লাইনটা ক্লোজ হয়ে গেল, আমি কতটুকু জায়গা পেলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এন্টেরিয়র কম্পোনেন্ট সেপারেশন। অর্থাৎ আমি আবার বলছি, আমি ইনসিশন দেওয়ার পরে এন্টেরিয়রদের একটা শীট যাওয়ার পরে ল্যাটারালি চলে যাব, ল্যাটারালি যাওয়ার পরে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস যেখানে শুরু হয়েছে সেখানে এটাকে কেটে দিব, দিয়ে আমি দুইটা মাসলকে সেপারেট করে ডিসেট করে দেবো। ডিসেট করলে দেখবেন যে আমার এটা অনেক মিড লাইনে চলে আসবে, যে টেনশনটা ছিল টেনশনটা রিলিজ হয়ে গেল, ইন্টারনাল অবলিকটা অনেক মিড লাইনে চলে আসলো, ফলে আমি মিড লাইনটা ক্লোজ করে দিতে পারবো। এইটাকে বলা হচ্ছে এন্টেরিয়র কম্পোনেন্ট সেপারেশন। ঠিক একইভাবে পোস্টেরিয়র কম্পোনেন্ট সেপারেশন করা যায়, এটা ল্যাপারোস্কোপি করা যায়, ওপেন করা যায়। আপনি দেখেন আমি এই যে এটাতেই দেখাই, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দিলাম, দেওয়ার পরে আমি ইন্টারনাল অবলিকটাকে ছুটিয়ে দিলাম। উপরে ছিল এন্টেরিয়র কম্পোনেন্টে ছিল ডিসেকশন বিটুইন দ্য এক্সটার্নাল অবলিক অ্যান্ড ইন্টারনাল অবলিক, আর এখানে হবে ইন্টারনাল অবলিক, এই যে দেখেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং যে ইন্টারনাল অবলিক, এইটার ইন্টারনাল ফাইবারটা আমরা ছুটিয়ে দিলাম, ছুটিয়ে দিয়ে আমরা ডিসেট করে ফেললাম। ডিসেট করার পরে দেখেন এটা মিড লাইনে অনেক ক্লোজ করা যাবে। সুতরাং এন্টেরিয়র সেপারেশন পোস্টেরিয়র সেপারেশন দুটাতেই করা যায়। এই যে যেটা বলছিলাম, ধরুন এটা একটা ডিফেক্ট, ইনসিশনাল হার্নিয়ার একটা ডিফেক্ট, তাহলে আমরা বলছিলাম এখানে আমি এটা ক্লোজ করে করতে পারি, ক্লোজ করে করলে আইপম প্লাস, ক্লোজ না করে যদি ম্যাশটা বসিয়ে দিই এটা হচ্ছে আইপম। এবং আমি বলছিলাম যে ডিফেক্ট যত মার্জিন, এই মার্জিন থেকে 5 সেন্টিমিটার অ্যাওয়েতে ম্যাশ মার্জিন যেতে হবে, নাহলে এটা ম্যাশ শ্রিঙ্কেজের কারণে বা ম্যাশ মাইগ্রেশনের কারণে এটা রিকার করবে। এটা দ্যাটস হাউ ইউ ক্যান ক্লোজ দ্য ডিফেক্ট, দ্যাটস হাউ ইউ ক্যান পুট দ্য মেশ, you can put the mesh and how it looks like after surgery. এখন আমরা শেষের দিকে চলে আসছি, হয়তো আর 2-1 মিনিট আমরা শেষ করে দিব। আমরা বলছিলাম যে অ্যাডোলেসেন্ট আপনি ম্যাশ দিবেন কিনা, অ্যাডোলেসেন্ট বলতে ধরুন 18 ইয়ার্স, তাহলে 18 ইয়ার্স বা 17 ইয়ার্সে ম্যাশ দিবেন কিনা। এখন আপনি যদি কোনো হার্নিয়া কনফারেন্সে যান বা যেখানে ডিবেট হয়, অথবা যেখানে পেডিয়াট্রিক সার্জন প্লাস অ্যাডাল্ট সার্জনের মধ্যে ডিবেট হয়, সেখানে দেখবেন যে এটা নিয়ে পুরো একটা সেশন, তাহলে এখন অপিনিয়ন কিছুটা ভেরি করে। তবে একটা জিনিস ঠিক, যদি অ্যাডোলেসেন্ট হার্নিয়া ডিরেক্ট হয়, মাইন্ডেড, আমি এটা অনেকগুলা জিনিসপত্র থেকে জিসটা বের করেছি, যে যদি অ্যাডোলেসেন্ট এজের, কারণ এটা দেখবেন কন্ট্রোভার্সি, কেউ বলবো আমি দিব, কেউ বলবো আমি দিব না, অ্যাডেট দিবে, তাহলে জিনিসটা হলো যদি অ্যাডোলেসেন্ট এজে 16, 17, 18 বছর বয়সে যদি হার্নিয়াটা ডিরেক্ট হয় ম্যাশ দিতে হবে, আর যদি ইনডিরেক্ট হয় তখন চয়েস আসবে আমি দিব কি দিব না। তাহলে এখানে অ্যাডাল্ট সার্জনরা বলছেন দিবেন, আর পেডিয়াট্রিক সার্জন বলছেন দিবেন না, এ হলো সংক্ষেপ কথা। তাহলে অ্যাডোলেসেন্ট হার্নিয়া যদি আমি পাই 16, 17, 18, ডিরেক্ট যদি হয় অবশ্যই ম্যাশ দিব, আর যদি ইনডিরেক্ট হয় তাহলে অ্যাডাল্ট সার্জনরা আমরা ম্যাশ দিয়ে থাকি, আর যারা পেডিয়াট্রিক সার্জন ওরা অনেক সময় ম্যাশ দেন না। আরেকটা জিনিস আমি বলেছিলাম প্রশ্ন, যে ইমার্জেন্সি সার্জারিতে আপনি ম্যাশ দিবেন কিনা, ইট ডিপেন্ডস। যে আমি বলেছি যে ম্যাশ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইরেসপেক্টিভ অফ দ্য ডিফেক্ট আগে বলতো যে যদি 4 সেন্টিমিটার ডিফেক্ট থাকে তাহলে এর নিচে হলে আমরা অ্যানাটমিক্যাল, এটা 4 সেন্টিমিটার ডিফেক্ট, আমি অ্যানাটমিক্যাল অ্যাপ্রক্সিমেশন করে দেবো, ম্যাশ দেওয়ার দরকার নাই। বাট এখন বলা হচ্ছে যে লেটেস্ট কনসেপ্ট হচ্ছে ইরেসপেক্টিভ অফ দি সাইজ অফ দি ডিফেক্ট, তাহলে ম্যাশ দিতে হবে, এবং ম্যাশ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইরেসপেক্টিভ অফ দি সাইজ অফ দি ডিফেক্ট। কিন্তু যখন ইমার্জেন্সি সার্জারি আইদার স্ট্রেঙ্গুলেটেড অবস্ট্রাক্টেড ইনফ্লেম, সেখানে আমি ম্যাশ দিব কিনা। এখনো পর্যন্ত স্যারেরা শুনতে চান যে যদি অবস্ট্রাক্টেড স্ট্রেঙ্গুলেটেড হয় ম্যাশ দিব না, এরকম একটা কথা স্যারেরা শুনতে চান, কারণ চান্স অফ ইনফেকশন ইজ মোর। বাট লেটেস্ট কথা হচ্ছে যদি আমাকে গাট ওয়ালটা ওপেন করতে না হয়, অর্থাৎ ফিকাল কন্টামিনেশন না হয় বা ফিকাল সয়েলিং না হয়, ইভেন ইন ইমার্জেন্সি সার্জারিতেও আমরা ম্যাশ দিতে পারবো। আমি আবার বলছি, আমাদের স্যাররা জানতে চান যে ইমার্জেন্সি সার্জারিতে ম্যাশ দিব কিনা। যদি কোনো ইমার্জেন্সি সার্জারি, আমাদের স্যাররা যেটা পছন্দ করেন যে আমরা ম্যাশ দিব না, এটাই শুনতে চান, যে কারণ ইনফেকশনের সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যেটা কনসেপশন বা লেটেস্ট ডেটা, সেটা হচ্ছে যে যদি
কোনো হার্নিয়া সার্জারির সময় ফিক্যাল কন্টামিনেশন হয়, ম্যাশ কন্ট্রাইন্ডিকেটেড। বাট যদি ফিক্যাল কন্টামিনেশন না হয় তাহলে ম্যাশ দেওয়া যেতে পারে। লাস্টলি আমি আর একটা কথা বলেছিলাম যে পেইনটা কি শুধু হার্নিয়ার যে কারণে হয় না ম্যাশের কারণে না, পেইন কিন্তু হার্নিয়া সার্জারির পরে এগুলো ছাড়াও হতে পারে। আপনারা হয়তো নাম শুনেছেন যে স্পোর্টস হার্নিয়া, যে যারা স্পোর্টসম্যান বা যারা এক্সারসাইজ করে পার্টিকুলারলি তাদের মানে গ্রয়েনের মধ্যে সফট টিস্যু ইঞ্জুরির কারণে একটা ক্রনিক পেইন হয়। এটা বিশাল একটা চ্যাপ্টার স্পোর্টস হার্নিয়া বা গ্রয়েন পেইন। সুতরাং যে আমাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে যে আমি একটা হার্নিয়া সার্জারি করে দিলাম, পেইন হচ্ছে, আমি হয়তো আমার হার্নিয়া সার্জারিকে ব্লেম দিচ্ছি, অথবা আমার ম্যাশকে ব্লেম দিচ্ছি, অথবা আমি স্টিচকে ব্লেম দিচ্ছি। নো, নট নেসেসারি লাইক দ্যাট। যে আমার হার্নিয়া সার্জারি সবই ঠিক আছে, কিন্তু হয়তো তার স্পোর্টস হার্নিয়া, স্পোর্টস হার্নিয়া ইজ এ misnomer, is not a hernia actually. It is the chronic pain in a sports person in the groin due to the different types of soft tissue injury or sprain. তাহলে যদিও নামটা স্পোর্টস হার্নিয়া, এটা অ্যাকচুয়ালি নট দ্য হার্নিয়া, ইট ইজ এ ক্রনিক গ্রয়েন পেইন ডিউ টু দ্য সফট টিস্যু ইঞ্জুরি। সুতরাং সেটাও খেয়াল রাখতে হবে যে অন্য কোনো কারণে গ্রয়েন পেইন হচ্ছে কিনা, নট ডিউ টু হার্নিয়া। সো দিস আর ইন শর্ট অল অ্যাবাউট দ্য হার্নিয়া সার্জারি। হয়তো আমার কিছু কথা আগের হার্নিয়া লেকচারের সাথে কিছুটা ওভারল্যাপ হয়েছে, কারণ সেটা না বললে আমি কোরিলেট করতে পারছিলাম না। অনেক কিছুই হয়তো নতুন করেও বলা হয়েছে। আমি আশা করি হয়তো আপনাদের কাজে লাগবে, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট যারা নতুন ট্রেনি বা যারা হার্নিয়া ল্যাপারোস্কোপি শিখছেন বা বিগিনার, তাদের অনেক কাজে লাগবে এবং আমাদেরও কাজে লাগবে। তো আশা করি সবার যদি ভালো থাকে আপনারা এটা শেয়ার করবেন, সবাইকে জানার বা দেখার সুযোগ করে দেবেন। আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।